নেই। গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। মাইক না অন করেই আমি বলতে থাকছিলাম। তো গুড আফটারনুন সবাইকে, গুড মর্নিং। কার দুপুর 2:30টার সময় গুড মর্নিং হয়েছে বলো আমাকে। গুড আফটারনুন, গুড আফটারনুন। ইয়েস ইয়েস, ইউ শুড, ইউ মে। ওকে, গুড আফটারনুন। আচ্ছা, কেউ আবার গুড ইভিনিংও বলছে, এবার কেউ গুড নাইট বলে ঘুমিয়েও পড়বে। সাউন্ড এসছে, সাউন্ড এসছে। আমি অ্যাকচুয়ালি মাইকটা অন করতে ভুলে গেছিলাম। বলো, কি খবর বলো, কেমন আছো বলো, গরমে সেদ্ধ হয়ে গেছো কিনা বলো, গরমে কিরম অবস্থা? হ্যালো বিবেক, হ্যালো সুস্মিতা, হ্যালো হ্যালো। প্রেজেন্ট স্যার, কোন অ্যাঙ্গেল দিয়ে আমাকে স্যার মনে হচ্ছে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। একদম ভালো আছি, গরমে একটু কাহিল হয়ে গেছি, কিন্তু তোমাদের খবর বলো, তোমরা কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? কেমন চলছে পড়াশুনো? মন টন ঠিকঠাক আছে কিনা? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা? চ্যাপ্টার আমাদের শেষের দিকে, আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করব। আপনার সঙ্গে আজ ফার্স্ট দেখা। ও তাই নাকি? আচ্ছা, ইয়েস। একদম গরমে একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম জীবনটাও ভাজা ভাজা হয়ে গেছে। একদম কিছু করার নেই, তার মধ্যে এরকম গরম আর জীবনে এত চাপ। কিসের স্পেলিং মিস্টেক হয়েছে গো বাবা? কোথায়? এখানে আমার কিছু তো, এখানে কোথায়? ম্যাম, আমার বাড়ির পাশে রিভার আছে, কোথায় বলো অ্যালেক্স, আমি যাবো তাহলে। আমি আছি দুর্দান্ত। আজকে শেষ বলবো না। ইয়েস, আজকে গোগো কা এন্ট্রি হোগা। আজকে কি হবে? কিউট ছবিটা সবাই দেখতে পাচ্ছে। আজকে হচ্ছে পার্চুরিশন নিয়ে আমরা পড়বো না, পোল কালকে হবে। কাল আমি অন্য কিছু ডিসকাশন করব না, কাল শুধু কোয়েশ্চেন আনসার করব। কাল শুধু কোয়েশ্চেন আনসার করব। আজকে আমরা চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে লাস্ট পার্টটা পড়বো, পার্চুরিশন অ্যান্ড ল্যাকটেশন। পার্চুরিশন অ্যান্ড ল্যাকটেশনের পরে গোগোকে হ্যাপি বার্থডে বলবো, ওর আজকে জন্ম হবে গোগো। তো গোগো যেই জন্মে যাবে, তারপরে কালকের দিনটা যে আমাদের ক্লাসটা হবে, তোমরা একটা কাজ করবে, তোমরা প্রত্যেকে আজকে গোটা চ্যাপ্টারটা রিভিশন দিয়ে দেবে। যেহেতু আমার ক্লাসটা আগে হয়ে যাচ্ছে, তো তোমরা 7টা থেকে 8:30 টাইমটা ফ্রি পেয়ে যাচ্ছ, রাইট? সেই সময়তে গোটা চ্যাপ্টারটার একটা কুইক রিভিশন করবে এবং কাল আমরা কোয়েশ্চেন আনসার করবো ফুল অন। ঠিক আছে? তো নিটেরও কোয়েশ্চেন হবে, বোর্ডসেরও কোয়েশ্চেন হবে, পিওয়াইকিউসও হবে, আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সও হবে। তো কাল পুরো কোয়েশ্চেন আনসার করাবো। হ্যাঁ বাবা, ঝড় বৃষ্টির কোনো লাভ নেই। যেখানে বৃষ্টি, কোথায় নাকি বলেছিল যে এই মাসে নাকি কবে বৃষ্টি হওয়ার কথা, না 17 তারিখ থেকে নাকি 22 তারিখ না কত তারিখ অবধি বৃষ্টি হওয়ার কথা। কোনো বৃষ্টির কোনো সিনই নেই। ওকে, আচ্ছা। তো আজকে আমরা পার্চুরিশন পড়বো। আগের দিন আমরা প্লাসেন্টা পড়েছিলাম। আচ্ছা, কাকে যেন দেখছিলাম বলতে, কে একটা ছিল ছিল আমি নাম দেখলাম টেলিগ্রামে, কি মিনারুল হক আর বোধহয় আব্দুল। এরা দুজনে বলছিল যে এদের, ওরা নাকি বুঝতে পারছে না কোন জায়গাটা পড়াচ্ছি বা কিছু, ওরাই বোধহয় বলছিল। আর একটা যেন কে বলছিল যে কি একটা যেন বললো যে টপিক বুঝতে পারছি না, না ব্লক করে দিয়েছি। তো ব্যাপারটা হলো, আমি আজ অব্দি কাউকে কোনোদিন ব্লক করিনি। দ্য মেইন থিং ইজ, আমি আজ অব্দি একটা স্টুডেন্টকেও ব্লক করিনি। তো যাদের যে কোনো জায়গাতে যদি 1%ও প্রবলেম বা ডাউট থেকে থাকে, স্ট্রেট আওয়ে আমার সাথে এসে ডিসকাশন করবে, আমাকে জিজ্ঞাসা করবে। আমি অলওয়েজ অ্যাভেলেবেল থাকি। যারা আমার সাথে ইন্টারাক্ট করেছে তারা জানে, টেলিগ্রামে আমি সবসময় আছি, কোনো চিন্তা নেই। যে কোনো বিষয়ে ছোটোখাটো ডাউট হলে চলে আসবে। আর আমি কাউকে ব্লক করিনি, তো সে বিষয়ে কোনো চিন্তাই করো না। তো আগের দিন আমরা প্লাসেন্টার ইতিহাস পড়েছিলাম, আজকে আমরা পার্চুরিশন আর ল্যাকটেশনের ব্যাপারে পড়বো, দ্য লাস্ট 2 টপিকস। তো আজকে আমাদের নিজেদের মনে করতে হবে কি গাইনোকোলজিস্ট। আজকে আমরা গাইনোকোলজিস্ট, আমরা আজকে ভালো করে বুঝবো যে কি করে একটা বেবির ডেলিভারি হচ্ছে। ঠিক আছে? একটা নর্মাল ডেলিভারি কি করে হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আজকে ডিসকাশন করব। ঠিক আছে? কোনো চিন্তা নেই। একসাথে 3টে গোগো হয়েছে? ওরে বাপ রে বাপ, 3টে! নিশ্চয়ই আইভিএফ করেছিল, নর্মালি তো হওয়া পসিবল না। আইভিএফ হয়েছিল নিশ্চয়ই। আচ্ছা ম্যাম, এক্সামে কোয়েশ্চেন কেমন হয়েছে? ম্যাম, আমি টেলিগ্রামে আপনাকে কি করে পাবো? আমার নাম দিয়ে সার্চ করবে, সোহিনী চ্যাটার্জি। তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপেও আমি রয়েছি। ঠিক আছে, পেয়ে যাবে। কি কোয়েশ্চেন নিয়ে আসবো? হার্ড কোয়েশ্চেন নিয়ে আসবো? ঠিক আছে, বেশ, যা বলবে তাই হবে। কোয়েশ্চেন নিয়ে আসবো এবং
এছাড়াও আরো কিছু কোয়েশ্চেন্স আমি মাঝে মাঝেই আনবো। দেখো এই চ্যাপ্টারটা কালকে শেষ হয়ে যাচ্ছে, তো চ্যাপ্টার কালকে শেষ হয়ে যাচ্ছে মানে এরকম না যে আমি হিউম্যান রিপ্রোডাকশন ভুলে যাবো পরের চ্যাপ্টার করব। আমি কিন্তু মাঝে মাঝেই পুরোনো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন 1-2 দিন করে জিজ্ঞাসা করতে পারি কিন্তু, তাই রেডি থাকবে, যে কোনো সময় সারপ্রাইজ কোয়েশ্চেন আসতে পারে। ওকে, আর যদি কিছু ইম্পর্টেন্ট আইভিএফ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন পরের চ্যাপ্টারে পড়াবো, ঠিক আছে? চলো, তো আজকের জন্য একটা কোট অফ দ্য ডে রয়েছে। তো আজকের জন্য যে কোট অফ দ্য ডে রয়েছে সেটাতে কি বলছে, এখানে নেলসন ম্যান্ডেলা বলছে যে দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইস নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। তো আমাদের লাইফে সবসময় এরকম মুহূর্ত আসে যেখানে আমরা খুব ডাউন ফিল করি, মনে হয় আমরা হেরে গেছি, মনে হয় আমরা কিছু পারছি না, বাট ইট ডাজেন্ট মিন যে ওটাই দিয়ে তোমার লাইফে শেষ হয়ে গেল। এভরি ডাউনফল যখন হয় তখনই কিন্তু মানুষ ওঠার চেষ্টা করে আবার, এবং এই চেষ্টাটাই হলো সব। লাইফে অলওয়েজ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কোনো কিছুর জন্য চেষ্টা করা, কোনো ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা। তোমার যদি চেষ্টা, এই নিয়তটা যদি তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি একটা ভালো মানুষও হবে এবং তোমার স্বপ্নও পূরণ হবে, ঠিক আছে? তো মানে হেরে যাওয়া বা কোনো জায়গায় ডাউন হয়ে যাওয়া মানে এটা না যে লাইফ শেষ হয়ে গেল, তোমাকে চেষ্টা করতে থাকতে হবে আরো বেটার করা, ঠিক আছে? 7 মান্থে অ্যামনিওটিক ফ্লুইডটা রাপচার করেছে আমাদের এখানে, হ্যাঁ হয়ে যায় 7 মান্থে অ্যামনিওটিক ফ্লুইডটা রাপচার করে যায়, অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যায়, তখন সাথে সাথে 7 মান্থেই ডেলিভারি করাতে হয়, সিজারিয়ান করতে হয় অবশ্যই, এবং সেক্ষেত্রে প্রি ম্যাচিওর বেবি হয়, প্রি ম্যাচিওর বেবি হয়। হ্যালো হ্যালো, ইয়েস সৌনিত, আমি দেখতে পেয়েছি আপনাকে টেলিগ্রামে কোয়েশ্চেন করেছো। নাজরিন আমি দেখে নেবো বাবা, যদি আমি এখন কিছু না দেখে থাকি, অ্যাকচুয়ালি আমাদের আজ সকাল থেকে অনেক কাজ চলছিল, যে ইয়াকিন ব্যাচ নিয়েও ডিসকাশন চলছিল, তো তাই জন্য মানে আমি হয়তো দেখতে পারিনি, বাট আমি দেখে নেব। ওকে, সো পার্চুরিশন ব্যাপারটা কি, তো একদম চ্যাপ্টারের শুরুতে আমি কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম সেই বলেছিলাম, মনে আছে? সেই জি, এ বাবা ব্ল্যাক দিয়ে কেন লিখছি, সেই বলেছিলাম GIFI GP, সেখানে এই পার্টগুলো আমাদের হয়ে গেছে। গ্যামেটোজেনেসিস, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন হয়ে গেছে, জেস্টেশনও হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি লাস্ট ধাপে, যেটাকে বলা হয় পার্চুরিশন বা প্রসব। কি বলা হয়? গুড আফটারনুন। পার্চুরিশন বা প্রসব ব্যাকলগ হয়ে গেছে, সেসব নিয়ে আমি ডিসকাশন করে দেবো আজকে। আমি চাইছি আজকে টাইমটা এগিয়েছি যাতে একটু ডিসকাশনও করতে পারি তোমাদের সাথে, তাই জন্য টাইমটাকে একটু আমি এগিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর আমি শুনছিলাম একটা সংবাদ বোধহয় হয়েছিল তোমাদের, দেবজিৎ স্যার, মানস স্যার সবার সাথে সংবাদ বোধহয় হয়েছিল, সেখানে তোমাদের প্রবলেম যেটা জুলজির ক্ষেত্রে তোমাদের মনে হয়েছে কিছু কিছু জায়গাতে বোধহয় ডায়াগ্রামের রিকোয়ারমেন্টগুলো কিছু রয়েছে। হ্যাঁ বাবা, রিয়েলি রিয়েল নকল লোক লাগাবো নাকি? ঠিক আছে, বোর্ড ওয়ার্ক করলে ভালো হয়। আমি জানি তোমাদের মধ্যে তোমরা বলেছো তোমাদের এই প্রবলেমটা হচ্ছে যে বোর্ড ওয়ার্ক করলে ভালো হয়, কিন্তু বোর্ড ওয়ার্ক কিন্তু রয়েছে বাবা, তোমরা যদি দেখো গিয়ে ভালো করে, যে যে জায়গাগুলোতে বোর্ড ওয়ার্ক করার আছে সেগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে? একবার একটু চেক করে নিও, তারপরেও যদি মনে হয় যে ম্যাম আরো বোর্ডে লিখে দিন, আই উইল ডু দ্যাট। ওকে, কোনো অসুবিধা নেই, তোমাদের যাবতীয় যা প্রবলেম আছে আই উইল সলভ দ্যাট। তোমাদের সেটা যদি এক্সট্রা ক্লাস নিয়েও যদি কোনো কিছু করে দিতে হয়, তোমাদের স্যাটারডে করে ফাঁকা থাকে, সেখানে আমি এক্সট্রা ক্লাস নিয়েও করে দেবো, তোমরা একদম চিন্তা করবে না। শুধু তোমাদের সমস্যাটা আমাকে একটু জানিয়ে দিও, সেটা সমস্যা নিয়ে কাঁদলে চলবে না, সমস্যাটা জানাতে হবে, তাহলে ম্যাম ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? ওকে, এবার ডান, এবার আমরা পড়ি, ঠিক আছে? এবার আমরা পড়ে নিই, যেখানে যেখানে ডায়াগ্রাম দরকার, সেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হোক, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হোক, ওদিকে মেনস্ট্রুয়াল সাইকেলের ইম্পর্টেন্ট জায়গাগুলো ডায়াগ্রাম এনে এনে আমি নিচে এক্সপ্লেন করেছি, বোর্ড ওয়ার্ক আছে, গ্যামেটোজেনেসিসের বোর্ড ওয়ার্ক আছে, ঠিক আছে? সবকটা জায়গা গিয়ে দেখো, পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? সবকটা জায়গায় গিয়ে তোমরা বোর্ড ওয়ার্ক পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাও যদি মনে হয় ম্যাম আরো কিছু ডায়াগ্রাম নিজের হাতে যদি করে দেন তাহলে খুব সুবিধা হয়, আই উইল ডু দ্যাট। ওকে, কোনো অসুবিধা নেই, ম্যাম রয়েছে সবসময়। তো 280 দিন গর্ভে থাকার পর জরায়ুর সংকোচনের ফলে জরায়ু থেকে পূর্ণাঙ্গ শিশুর ভূমিষ্ঠ হওয়াকে প্রসব বলে। তাহলে প্রসব কখন হচ্ছে? যখন একটা কমপ্লিট ডেভেলপমেন্ট হয়ে গেছে, এবার ওর বাইরে আসার সময় হয়ে গেছে। তো প্রসব, সাধারণত প্রসব 3টি পর্যায়ে বিভক্ত থাকে। তাহলে আমরা যখন প্রসবের ব্যাপারে পড়বো, একটি মহিলা মানে সবার আগে এই চ্যাপ্টারটার আজকেই লেকচারটা পড়তে গিয়ে সবার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাড়িতে মা আছে, মাকে গিয়ে এই ক্লাসটার পরে গিয়ে একটা জড়িয়ে ধরতে হবে, ঠিক আছে? জড়িয়ে ধরতে হবে এবং গিয়ে একটা জোরে হাঁক করে তাকে থ্যাংক ইউ বলতে হবে।
বিকজ এই যে আমরা পৃথিবীতে এখন আছি, প্রেজেন্ট আছি, তার প্রধান কারণ হচ্ছে আমাদের মায়ের ওই 9 মাস 10 দিনের ওই কষ্টটা। ইচ অ্যান্ড এভরি ডে নিজের বডির পার্ট দিয়ে সে আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে, এবং শুধু যে জন্মেছি তারপরেও এই যে বড় হয়েছি আজ অবধি আমাদের জীবনে আমাদের মা, শুধু মা না, মা বাবা উভয়ের গুরুত্বই রয়েছে, কিন্তু মাকে একটু 0.5% তো আমি এক্সট্রা দেবো, বিকজ মা 9টা মাস আমাদের ধারণ করে, তাই না? তো কিভাবে কি চেঞ্জেস হয়, এবং সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে পার্চুরিশন, দ্যাট ইজ দ্য নর্মাল ডেলিভারি যখন হচ্ছে তখন একটা মেয়ের বডিতে কি কি চেঞ্জেস হচ্ছে এবং কত হিউজ চেঞ্জেস হচ্ছে সেটার ব্যাপারেই আমরা পড়বো, ঠিক আছে? তো আজকে একদম ক্লাসের পরে গিয়ে মাকে গিয়ে প্রণাম করে একটা জোরে একটা হাক করে দেবে আর বলবে থ্যাংক ইউ মা, আজকে তোমার এত কষ্টের জন্য রয়েছি আমি, এই এসেছি পৃথিবীতে এবং তোমাদের সব আশা আমি পূরণ করব, ঠিক আছে? একদম ওকে। তো প্রথমেই চলে আসি লেবার পেনের কথাতে, ঠিক আছে? ইয়েস, প্রথমে একদম মা হচ্ছে আমাদের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তো প্রথমেই যে টপিকটা আমরা আসবো সেটা হচ্ছে লেবার পেন। এটা আমরা শুনেছি নিশ্চয়ই, মা অনেক ভালোবাসে, একদম মায়ের থেকে বেশি কেউ পৃথিবীতে ভালোবাসতে পারে না, মায়ের থেকে বেশি, মা বাবার থেকে বেশি পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না, কেউ না, আর তাদের থেকে বেশি ভালো কেউ তোমার আর চাইবে না, সে যতই যেয়ে বলুক না কেন, তাই না? আচ্ছা, এবার আমরা কি বলছি যে ফলস লেবার পেন এন্ড ট্রু লেবার পেন, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ডিসকাশন। একটু ডিসকাশনটা হাইয়ার লেভেলে থাকবে যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, যেরকম অন্যান্য ক্লাসেও হয়েছিল। তো যখনই আমরা বলছি ফলস লেবার বা ট্রু লেবার, তো লেবার পেন মানে কি? লেবার পেন জেনারেলি জিনিসটা কি হয়, লেবার পেন যেটা হয় সেটা কখন হচ্ছে, যখন এন্ড অফ প্রেগনেন্সি আসছে। এন্ড অফ প্রেগনেন্সি, এন্ড অফ প্রেগনেন্সি মানে, এন্ড অফ প্রেগনেন্সি মানে মানে যে স্টেশনের শেষ, গর্ভাবস্থার শেষ পর্যায়ে যখন চলে এসছে তখন জরায়ুর সংকোচন শুরু হয়। কেন হয় না হয়, হরমোনের কি ব্যাপার আছে সেগুলোও বলবো। আগে আমি তোমাদের জেনারেল আইডিয়াটা দিচ্ছি যে একটি মহিলা সে প্রেগনেন্ট আছে, অলমোস্ট তার যখন 9 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে যাওয়ার পর ধরো তার 34 উইকস কি তারপরে হয়ে গেছে, এরকম সময়তে তার পেন স্টার্ট হয়। পেন মানে কি? ইউটেরাসের কন্ট্রাকশন বা জরায়ুর সংকোচন হয়। কিসের জন্য পেনটা হচ্ছে না, জরায়ুর সংকোচনের জন্য পেনটা হচ্ছে, জরায়ুর সংকোচনের জন্য পেনটা হচ্ছে। এবার যখন জরায়ুর সংকোচনে পেনটা হচ্ছে, পেন দু ধরনের হয়, একটাকে বলছে ফলস অ্যালার্ম, একটাকে বলছে ট্রু অ্যালার্ম, ঠিক আছে? এবার কি করে বুঝবো কোনটা ফলস কোনটা ট্রু? যখন ফলস অ্যালার্ম হয় বা ফলস লেবার পেন হয়, সেটার মানে হচ্ছে একবার পেন হলো, খুব উইক একটা কন্ট্রাকশন, খুব উইক দুর্বল একটা সংকোচন হলো, নিয়ে ওটা বন্ধ হয়ে গেল, বুঝতে পারছো? খুব উইক একটা কন্ট্রাকশন হচ্ছে, খুব উইক একটা সংকোচন বা দুর্বল সংকোচন হলো, নিয়ে হলো না, তখন সেটাকে আমি বলবো ফলস লেবার পেন। কথা বোঝা যাচ্ছে সবাই? অন্যান্য জিনিস একদম মাথায় রাখবে না, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমি কি বলছি, কথাটা আমি কি বললাম, যে যখনই ফলস লেবার পেন বলছে তার মানে উইক আর স্লো কন্ট্রাকশন। কথাটার মানে হলো দুর্বল ও ধীর সংকোচন, এবং এটা বারংবার হবে না, বারংবার হবে না, হার্ডলি একবার হলো হয়ে বন্ধ হয়ে গেল, একবার হয়ে বন্ধ হয়ে গেল। এটাকে বলা হয় ব্র্যাক্সটন হিক্স, এটাকে বলা হয় ব্র্যাক্সটন হিক্স বা ফলস লেবার। এই পেন হতেই যদি কেউ প্রেগনেন্ট ওম্যান ডক্টরের কাছে যাবে, ডক্টর দেখবে, ডক্টর দেখে বলবে না এটা তোমার লেবার পেন হয়নি, তুমি বাড়ি চলে যাও, এখনো তোমার লেবার পেন ওঠেনি। কিন্তু ট্রু লেবার কখন হবে? ট্রু লেবার কখন হবে? ট্রু লেবারের ক্ষেত্রে এখানে স্ট্রং কন্ট্রাকশন হবে আর মাল্টিপল কন্ট্রাকশন হবে। তাহলে কি বললাম কথাটা আমি এখানে, এটা কিরম হবে? স্ট্রং হবে মানে শক্তিশালী বা জোরালো, শক্তিশালী বা জোরালো, এবং বারংবার বারংবার সংকোচনটা হবে একটা টাইম ইন্টারভালে, একটি
সময়ের ব্যবধানে হবে, মানে একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে বারবার বারবার পেনটা হবে। প্রথমে মানে পেনটা খুব কম হবে এবং খুব কম সময় ওটা স্টে করবে, সব বোঝাবো কখন কখন কিরম হচ্ছে। তারপরে সময় আর তারপরে গ্যাপটা অনেকটা কমে যাবে। ধরো কোন কারুর আজকে সকালবেলাতে একবার হালকা করে সংকোচন হলো, পেন হলো ফর ফিউ সেকেন্ডস, ওটা থাকলো। তারপরের দিন গিয়ে দেখা যাচ্ছে আবার সংকোচনটা হচ্ছে, একটু বেশি সময় ধরে সংকোচনটা থাকছে, ঠিক আছে। তারপরে আবার কি দেখবে আরো বেশি সময় ধরে অনেকক্ষণ ধরে সংকোচন হচ্ছে। তো এই সংকোচনের এক একটা স্টেজ আছে, তো এই স্টেজগুলোকে ধরে 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 আমরা বুঝবো যে কখন কিরকম হচ্ছে। প্রপারলি পার্চুরিশন জিনিসটা কি হয়, মানে ডাক্তার না হয়ে তার বেসিক আইডিয়াটা আজকে আমরা ক্লিয়ার করে নেব। তাহলে এটা বোঝা গেল যে ফলস কি আর ট্রু লেবারটা কি। ফলসে একবার হবে, স্লো হবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ট্রু লেবার যখন হবে সেটা স্ট্রং হবে, মাল্টিপল কন্ট্রাকশন হবে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হতে থাকবে এবং তার মানে যে জোরালো ভাবটা বা তীব্রতাটা বাড়তে থাকবে। এর সাথে সাথে কি হবে, তার তীব্রতা বাড়তে থাকবে। ক্লিয়ার ক্লিয়ার। ফার্স্ট লেবার পেন বিভিন্ন কারণে হতে পারে, কেউ ধরো স্ট্রেস আছে, অ্যাংজাইটি হচ্ছে, বা কোনো ইনডাইজেশন, বা যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। এটা প্রপারলি যে হরমোন রেগুলেটেডই হচ্ছে তা না, যে কোনো কারণে ফলস লেবারটা হতে পারে। এর থেকে বেশি ইনফরমেশন আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা স্টেজেস অফ পার্চুরিশন লিখি, এবার কেউ যদি আমাকে বলে ম্যাম এটা আপনি আঁকলেন না কেন, তাহলে আমি বলবো এটা আঁকলাম না কারণ এটা আঁকার প্রয়োজন নেই। যে জিনিসটা আমার আঁকার প্রয়োজন নেই সেটা আমি আঁকবো না, সেটা আমার দরকার নেই, সেটা কনসেপ্টটা মাথায় ঢোকাবো। যে জিনিসটা দরকার, যেটুকু যেটুকু থেকে প্রশ্ন আসে, যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা তো বলবোই, তার সাথে আমি একটু ডিটেলে বলছি জাস্ট তোমাদের ইন্টারেস্টটা যেন আরো বাড়ে, ঠিক আছে, তার জন্য। তো যখন কোনো মহিলা প্রেগনেন্ট হচ্ছে এবং একদম এন্ড অফ জেস্টেশন চলে আসছে তখন তার পার্চুরিশনে তিনটে স্টেজ আমরা দেখতে পাচ্ছি, তিনটে স্টেজ। একটাকে বলছে ডাইলেশন স্টেজ, বাংলায় প্রসারণ দশা। নেক্সট হচ্ছে এক্সপালশন স্টেজ বা নির্গমন দশা। থার্ড হচ্ছে প্লাসেন্টাল স্টেজ বা প্লাসেন্টাল দশা। ক্লিয়ার না? প্রেগনেন্সি না হলে ফার্স্ট লেবার পেনের কি প্রয়োজন, তাহলে এমনি পেন হচ্ছে, পেটে ব্যথা, সেটাকে বলবো, লেবার পেন বলবো না সেটাকে আমরা, তাই না। পার্চুরিশন হলো প্রসব, বেবিটার জন্ম হচ্ছে, যে জেস্টেশনে যে বেবিটা পেটের মধ্যে ছিল তার জন্ম, সেটা হচ্ছে পার্চুরিশন বা প্রসব, ঠিক আছে। এর হচ্ছে 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, এরকম একটা প্রশ্ন, ঠিক আছে। এই কথা না, দ্যাট ওকে, ক্লিয়ার হয়েছে? যারা যারা মন দিয়ে শুনছে তাদের জন্য ক্লিয়ার হয়েছে। তো আমি যদি বলি এবার আমরা কিছু হরমোনাল ব্যাকগ্রাউন্ডে যাব, যে কোন হরমোনের গল্প এখানে রয়েছে, বিকজ আমাদের মনে রাখতে হবে প্রশ্ন সব সময় হরমোন দিয়ে আসে। পার্চুরিশন বা প্রসব, তো পার্চুরিশন বা প্রসব যেটা আছে এর তিনটি পর্যায়। তিনটি পর্যায় আমরা দেখতে পাই। কি কি পর্যায়? ফার্স্ট হচ্ছে প্রসারণ দশা বা ডাইলেশন স্টেজ। নেক্সট আছে হচ্ছে নির্গমন দশা বা এক্সপালশন স্টেজ। থার্ড আছে হচ্ছে প্লাসেন্টাল দশা বা প্লাসেন্টাল স্টেজই এটাকে বলে, ঠিক আছে। এই তিনটে দশার ব্যাপারে আমরা পড়বো, ওকে ওকে। আচ্ছা, এবার আমাদের এখানে এবার পার্চুরিশন হতে গেলে কেন পার্চুরিশন হচ্ছে বা কি এমন কারণ ছিল যে প্রেগন্যান্সির এন্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পয়েন্টস করব, সরি, আমরা এখানে দেখব ইম্পর্টেন্ট পয়েন্টার্স। ইম্পর্টেন্ট কনসেপ্টস যেটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইম্পর্টেন্ট কনসেপ্টস এর মধ্যে প্রথম যে জিনিসটা লাগবে দ্যাট ইজ হরমোনস।
আর মনে রাখবে এই সমস্ত ক্ষেত্রে হরমোন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা রাখে। তো হরমোনসের কথা বলতে গেলেই মাথায় রাখতে হবে যে যখন কারোর এন্ড অফ জেস্টেশন, মনে রাখবে যে গর্ভাবস্থা যখন চলছে তখন প্রোজেস্টেরনের লেভেল অনেক হাই থাকে। কেন হাই থাকে প্রোজেস্টেরনের লেভেল? কারণ প্রোজেস্টেরনকে প্রেগন্যান্সি হরমোন বলে, কারণ প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর লেয়ারটাকে ধারণ করে রাখতে সাহায্য করে, ঠিক আছে? এবং প্রোজেস্টেরনের রেসপেক্টে ইস্ট্রোজেনের রেশিওটা একটু কম থাকে। কিন্তু যখন গর্ভাবস্থা শেষে কি দেখা যায় যে প্রোজেস্টেরনের লেভেলটা কমে গেছে। আর কি দেখা যায় যে ইস্ট্রোজেন বাই প্রোজেস্টেরন এর যে রেশিওটা সেটা মোর দ্যান 1 হয়ে গেছে। এবার এটা হলো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা নিটের জন্য লাগতে পারে। এটা হলো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা কিনা নিটের জন্য লাগতে পারে। তো আমি এখানে লিখে দিই নিট, ঠিক আছে? এবার বলো এই লাইনটা বুঝতে পারলে কিনা, আমি কি বললাম? থ্রু আউট দ্য প্রেগনেন্সি, গর্ভাবস্থা যখন চলছে তখন প্রোজেস্টেরনের লেভেল বেশি, ইস্ট্রোজেনের লেভেলটা মোটামুটি একটু কম থাকে প্রোজেস্টেরনের তুলনায়, ঠিক আছে? বোঝা যাচ্ছে আমার কথাগুলো? বলো বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার আইডিয়া হচ্ছে কিনা বলো। কেন এটা থাকে? কেন বেশি থাকে? যাতে জরায়ুর সংকোচন না হয়, জরায়ুর সংকোচনে বাধা দেয় থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রোজেস্টেরনটা, ঠিক আছে? কিন্তু যে গর্ভাবস্থা শেষের দিকে যাচ্ছে তখন প্রোজেস্টেরনের ভ্যালুটা কমে যাচ্ছে। কেন হচ্ছে না? প্রোজেস্টেরন কমতে থাকে। এবার যদি প্রোজেস্টেরন কমতে থাকে, স্বাভাবিক ইস্ট্রোজেন বাই প্রোজেস্টেরনের রেশিওটা বেড়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের নিচে যে পার্টটা রয়েছে এটা কমে যাচ্ছে। এটা কমে যাওয়া মানে আমাদের যে রেশিওর ভ্যালুটা মোর দ্যান 1 হয়ে যাবে। একদম বলে দিয়েছি, আর একবার শুনে নিয়েছো? নোট করতে পারো ক্লাসের পর, আমার মতে ক্লাসের পরে নোট করো, এখন শুধু শোনো। যদি রাফে লিখতে পারো লিখে নাও, পরে যা করার করবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রথম গল্প হরমোনের ব্যাপারে। নেক্সট কি? এটা হচ্ছে আমাদের প্রথম গল্প ছিল। দ্বিতীয় গল্পটা কি বলছে? ইস্ট্রোজেন কি কাজ করে? ইস্ট্রোজেনের কি কাজ? পার্চুরেশনের ক্ষেত্রে ইস্ট্রোজেনের কাজটা কি? ইস্ট্রোজেন কি করে? ইউটেরাসে যে অক্সিটোসিনের রিসেপ্টর আছে, লিখি, জরায়ু গাত্রে অক্সিটোসিন এর গ্রাহক বাড়িয়ে দেয়। কথাটার মানে কি? জরায়ুর যে অন্তর্গাত্রটা রয়েছে, জরায়ু গাত্র মানে কোন জায়গাটা? এন্ডোমেট্রিয়াম, জরায়ু গাত্র মানে হচ্ছে জরায়ুর যে অন্তর্গাত্র, সেখানে অক্সিটোসিনের গ্রাহককে বাড়িয়ে দেয়। এবার বাবা অক্সিটোসিনটা কি? অক্সিটোসিন কোথা থেকে আসছে? ম্যাম ফিমেলদের যোনিতে কি লিগামেন্ট থাকে যে প্রসারণ হয়? হ্যাঁ, ওখানটায় ইলাস্টিসিটিটা থাকে, সার্ভিক্সের একদম এন্ড পার্টে ইলাস্টিসিটি থাকে, যার জন্য ওটা বেড়ে যায়, ঠিক আছে? তাহলে ইস্ট্রোজেনের কাজ হলো। এবার আমি বলবো অ্যাবাউট দ্য মেন হরমোন, যে মুখ্য হরমোনটার জন্য সমস্ত কাজকর্ম হচ্ছে, যে হরমোনটার নাম হলো অক্সিটোসিন। তো চলো সবার আগে তোমরা আমাকে বলবে যে অক্সিটোসিন রিলিজ কোথা থেকে হয়। ভালো করে জিনিসটা মনে করো যে অক্সিটোসিন রিলিজ কোথা থেকে হয় আর তৈরি কোথায় হয়। চলো ম্যাম ডাউট বক্সে ডাউট লিখতে পারছি না, ব্লক দেখাচ্ছে। বাবা আমি কাউকে ব্লক করিনি, মানে আমি দীর্ঘ যাবতীয় যে ক বছর আমি পিডাব্লিউতে পড়াচ্ছি, আমি আজ অবধি কাউকে ব্লক করিনি, নেভার, অ্যান্ড আই উইল নেভার ডু দ্যাট। আমি জেনারেলি ব্লক করি না, ঠিক আছে? খুব সুন্দর একটা স্পেলিং লিখেছে। আচ্ছা আমাকে এটা বলো, তৈরি কোথায় হয়? আগে আমাকে তৈরি কোথায় হয় উত্তর দাও। আগে আমাকে এই উত্তরটা দাও যে অক্সিটোসিন তৈরি কোথায় হয় এবং এটা ক্ষরণ কোথা থেকে হয়। এই
ওভারি লিখছে। তো আমরা জানি এটা তৈরি হয় কোথায়, তৈরি হবে কোথায়, হাইপোথ্যালামাসে। যারা যারা লিখেছে ঠিক লিখেছে। আর সঞ্চিত আর খরিত হয় কোথা থেকে, সঞ্চিত ও খরিত হয় কোথা থেকে, এটা হবে পশ্চাৎ পিটুইটারি। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে অক্সিটোসিন তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে এবং সঞ্চিত ও খরিত হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে, একদম ঠিক আছে। এবার এর কাজটা কি, অক্সিটোসিনকে কি বলা হয়, এটাকে বলা হয় বার্থ হরমোন। এটার নাম হলো বার্থ হরমোন। অক্সিটোসিন হচ্ছে আজকের কিং বলতে পারো, আজকের গোটা লেকচারের কিং হচ্ছে অক্সিটোসিন। কারণ অক্সিটোসিনের কাজ দুটো জায়গাতেই রয়েছে, পার্চুরেশনেও রয়েছে, ল্যাকটেশনেও রয়েছে। তো অক্সিটোসিন হয়ে গেল আজকে আমাদের কিং। চলো ওকে আমি একটা মুকুট পরিয়ে দিয়েছি, কিং, কিং অক্সিটোসিন। কিং অক্সিটোসিনকে বার্থ হরমোনও বলছে, মিল্ক লেট ডাউন হরমোনও বলছে, যেটা যখন ল্যাকটেশন পড়াবো তখন বোঝাবো। আগে আমি বলছি বার্থ হরমোন বলছে, কারণ অক্সিটোসিনেরই কাজ হলো জরায়ুর মায়োমেট্রিয়াম, যার মধ্যে কি আছে, যার মধ্যে কি আছে, স্মুথ মাসেল রয়েছে। স্মুথ মাসেল মানে মসৃণ পেশি, মসৃণ পেশি, তার কি করছে, তার সংকোচনটা করায়, ঠিক আছে। তাহলে জরায়ুর যে মায়োমেট্রিয়াম লেয়ারটা আছে, তিনটে লেয়ার ছিল, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। তো সেই মায়োমেট্রিয়ামে যে স্মুথ মাসেল বা মসৃণ পেশি আছে তার সংকোচন করাচ্ছে, হ্যাঁ কি না? গোগো কোথায়, গোগোকে তো আনছি, দাঁড়াও। আজকে হচ্ছে কিং অক্সিটোসিনের ব্যাপারে আমরা বলছি, কিং অক্সিটোসিনের ব্যাপারে আমরা বলছি। আগে আমি তোমাদের জেনারেল আইডিয়াটা করাচ্ছি, জেনারেল আইডিয়াটা করা দরকার আছে। তাহলে প্রোজেস্টেরনকে আমরা প্রেগন্যান্সি হরমোন কেন বলবো, প্রোজেস্টেরনকে আমরা প্রেগন্যান্সি হরমোন বলছি। ওকে যেমন আমরা বার্থ হরমোন বললাম, সেরকমই প্রোজেস্টেরনকে আমরা প্রেগন্যান্সি হরমোন বলি। কি বলি প্রোজেস্টেরনকে? প্রেগন্যান্সি হরমোন। কেন প্রেগন্যান্সি হরমোন আমরা বলি প্রোজেস্টেরনকে? কারণ প্রেগন্যান্সির সময়তে প্রোজেস্টেরন কি করে, প্রোজেস্টেরন গিয়ে জরায়ুর সংকোচনকে আটকায়। কি করে? জরায়ুর সংকোচনকে আটকায়, লিখেছি অলরেডি আগে। আর কি করবে? যাতে প্রেগন্যান্সির সময়তে মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ থাকে। কারণ আমরা জানি প্রোজেস্টেরন কমে গেলেই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায়, এটা আমরা জানি তো, যে প্রোজেস্টেরন যখন কমে যায় তখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, মানে মেন্সেস বা পিরিয়ড স্টার্ট হয় প্রোজেস্টেরন কমে গেলে। তাহলে প্রোজেস্টেরন চাইবে না নিশ্চয়ই মেনস্ট্রুয়াল সাইকেল হোক, জরায়ু গাত্র ভেঙে যাক, চাইবে কি চাইবে না? যদি বার্থ হরমোন হয় তাহলে ওটা কি কিং কি করে হবে না? আমি বললাম আজকের কনসেপ্টের কিং, মানে আজকে অক্সিটোসিন হলো এমন একটা হরমোন যে দুটো জায়গাতেই রয়েছে, পার্চুরেশনেও রয়েছে, ল্যাকটেশনে রয়েছে, সেই হিসেবে কিং বললাম। কিং হরমোন আজকে মেইন ফোকাস আমরা এদেরকেই করব আজকে, তাই জন্য। তাহলে কি করে প্রোজেস্টেরন? কি করে? রজত চক্রকে আটকায়, আটকে দিল রজত চক্রকে, ভালো কথা। আর কাকে আটকায়? জিএনআরএইচ কে আটকায়। তাহলে প্রত্যেককে আটকে দিল, এবং এগুলোকে আটকে দেওয়ার জন্য প্রেগন্যান্সি মেনটেন হলো, তাই প্রোজেস্টেরনকে প্রেগন্যান্সি হরমোন বললো। ক্লিয়ার? ক্লিয়ার কোনা বলো? এই জেনারেল আইডিয়াগুলো ক্লিয়ার কিনা হয়েছে বলো? এবার আমরা পার্চুরেশনের একটার পর একটা জিনিস পড়বো, একটার পর একটা স্টেজেস পড়বো, সেই স্টেজেসের ব্যাপারে আইডিয়া করব, তারপর একদম এন্ডে আমি বেসিক হরমোনাল মেকানিজমটা যেটা আছে সেটা বোঝাবো, ফিটাল ইজেকশন রিফ্লেক্সটা বোঝাবো। আরেকবার বলে দিই, চলো শুরু থেকে তাহলে আরেকবার বলে দিচ্ছি। তো পার্চুরেশন বা প্রসব তার তিনটে পর্যায় আছে, তিনটে পর্যায় অতিক্রম করলে গোটা প্রসবের যে প্রসেসটা সেটা কমপ্লিট হচ্ছে। প্রথম প্রসেসটাকে বলছে ডাইলেশন বা প্রসারণ দশা, সেকেন্ডটাকে বলছে নির্গমন বা এক্সপালশন দশা, থার্ডেরটাকে বলছে প্লাসেন্টাল দশা, যেখানে প্লাসেন্টাটা বেরিয়ে যাবে।
ফুল ফর্ম অফ জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ক্লাস 11-এ আমরা পড়েছিলাম কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশনে, হাইপোথ্যালামাস থেকে বেরোয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখলাম যে তিনটে স্টেজ রয়েছে। এই তিনটে স্টেজ হওয়ার জন্য মেইনলি যে হরমোনগুলো দায়ী সেটা আগে দেখে নিই। যে গর্ভাবস্থার জন্য প্রজেস্টেরন দরকার ছিল, কারণ প্রজেস্টেরনকেই প্রেগন্যান্সি হরমোন বলে, যেটা জরায়ু সংকোচনকে আটকাচ্ছে, যেটা রজতচক্রকে আটকাচ্ছে, জিএনআরএইচ অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে আটকাচ্ছে, ফলে এলএইচ এফএসএইচ ক্ষরণটা হবে না। কিন্তু গর্ভাবস্থার শেষের দিকে দেখা যাচ্ছে প্রজেস্টেরনটা কমে গেছে, ইস্ট্রোজেনের রেসপেক্টে প্রজেস্টেরন অনেক কমে গেছে বলে এই রেশিওটাকে আমরা গ্রেটার দ্যান 1 দেখবো। কেন হচ্ছে? এবার ইস্ট্রোজেনের কি কাজ? ইস্ট্রোজেন আবার কি করে? জরায়ু গাত্রে অক্সিটোসিনের গ্রাহক বাড়িয়ে দেয়। তাহলে জরায়ুতে যদি অক্সিটোসিন এসে বেশি বসে তাহলে কি হবে? তীব্র সংকোচন হবে, জরায়ুর মায়োমেট্রিয়ামের বসি পেশির সংকোচন হবে। কেন সংকোচন হবে? কারণ জরায়ুর গাত্রে অক্সিটোসিনের রিসেপ্টর বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে? ইস্ট্রোজেন বাড়িয়ে দিয়েছে। কখন বাড়িয়ে দেবে? প্রেগন্যান্সির এন্ডে গিয়ে বাড়িয়ে দেবে, এমনি সারা প্রেগন্যান্সি বাড়াবে না। ক্লিয়ার কিনা বলো, এবার বলো ক্লিয়ার কিনা? ম্যাম গোগো এখন কি কোনো ভূমিকা রাখে? এখনো রাখছে না, ঠিক আছে, এরপরে আসবে না। জেস্টেশন পিরিয়ডে যদি প্রজেস্টেরন কমে যায় তখন মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। প্রজেস্টেরন কমে যাওয়া মানে খুব মুশকিল, ওকে। আচ্ছা, তো এবার আমরা চলে আসছি ডাইলেশন স্টেজে। এবার আমরা চলে আসবো ডাইলেশন। প্রত্যেকটা স্টেজকে আমি ভেঙে ভেঙে দেখাবো, প্রতিটা স্টেজকে আমি ভেঙে ভেঙে দেখাবো, একদম বোর্ডের রেসপেক্টে ভেঙে ভেঙে দেখাবো, নিটের রেসপেক্টের থেকে বেশি গিয়ে এই জিনিসটা বোঝাবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে। আচ্ছা, তো ডাইলেশন বা প্রসারণ পর্যায়, তো ডাইলেশন বা প্রসারণ পর্যায়ে কি হবে? ডাইলেট হয়। কে ডাইলেট হয়? প্রসারিত হয়। কে প্রসারিত হয়? সার্ভিক্স প্রসারিত হয়। কেন? যদি ভেবে দেখো ফিটাসটা আছে কোথায়? ঠিক আছে, এরকম স্ট্রাকচারটা। এবার এইখানটাতে আছে হচ্ছে ফিটাসটা, এখানটা এভাবে ফিটাসটা রয়েছে, ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে। তো ও যে জায়গাটাতে রয়েছে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় হচ্ছে সার্ভিক্স। নর্মাল ডেলিভারি হচ্ছে মানে এখান থেকেও ডেলিভারি হবে, ভাজাইনা দিয়ে বার্থ ক্যানেল দিয়ে আসবে, যোনিপথ দিয়ে আসবে, বার্থ ক্যানেল দিয়ে আসবে। এবার আসতে গেলে একটা বেবি মোটামুটি ধরো 2-2.5 কেজির একটা বাচ্চা, 2-2.5 কেজির একটা বাচ্চা, তাহলে তাকে যখন এই যোনিপথটা দিয়ে বেরোতে হবে, যোনিপথ তো খুবই ছোট, সেখান থেকে একটা 2-2.5 কেজির বাচ্চাকে বার করা মানে দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট থিং। কি করে বেরোবে, কি করে জিনিসটা হবে, এবং তার জন্যই কিন্তু লেবার পেনটা শুরু হয়, যাতে এই যে ব্যাপারটা আছে, এই সার্ভিক্সটা আছে, সেটাকে ডাইলেট করা যেতে পারে, সেটা ডাইলেশন যাতে হয়। কতটা ডাইলেশন করতে হবে? তো তার জন্য 3টে ফেজ আছে, লেটেন্ট, অ্যাক্টিভ, ট্রানজিশন। সব বোঝাবো, কেউ চিন্তা করবে না, প্রত্যেকটা জিনিস ধরে বোঝাবো যাতে আজকে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। উল্টো কিভাবে হলো? আমি পজিশনও বোঝাবো, যে বেবিটা কোথায় ছিল, কোন পজিশনে সিজারিয়ান করলে বেটার হয়, সব বোঝাবো, কোনো চিন্তা করো না। ধৈর্য ধরে একটু শোনো, ধৈর্য ধরে জিনিসটাকে একটু শোনো, তাহলে অনেকটা বেশি সুবিধা হবে বুঝতে। তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, না হলে সমস্যা। ধৈর্য না ধরলে আমাদের মাথায় কিছু ঢুকবেও না, ঠিক আছে। তো যখন এই প্রসারণ দশাটা চলছে, সেটার 3টে স্টেজ আমরা দেখতে পাই। প্রথম যে স্টেজটা, এটাকে বলছে লেটেন্ট। মানে এই সময়তে কি হবে? এই সময় কন্ট্রাকশন সবে শুরু হচ্ছে, ঠিক আছে। এই সময় বাচ্চাটা ঘুরে গেল কেন, সব বোঝাবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে। তো প্রথমে জিনিসটা কি হয়? মোটামুটি
20 থেকে 25 মিনিট অন্তর অন্তর 20 থেকে 25 মিনিট অন্তর অন্তর একটা সংকোচন হয়। কিরম সংকোচন? 30 থেকে 45 সেকেন্ডের এই ডিউরেশনের একটা সংকোচন হচ্ছে। তাহলে প্রথমে একটা সংকোচন শুরু হলো। এবার এই যে সংকোচনটা শুরু কে করবে? সংকোচনটা শুরু করবে মা এবং ফিটাস দুজনে মিলে। যেমন প্লাসেন্টা তৈরি হওয়াতে দুজনেরই পার্ট ছিল, এ কোরিয়ন দিয়েছে, এ ডেসিডুয়া বা এন্ডোমেট্রিয়াম দিয়েছে, নিয়ে এদের প্লাসেন্টা তৈরি হয়েছে। সেরকমই আলাদা হওয়ার ডিসিশনটাও দুজনেরই কিন্তু। ফলে সিগন্যালটা দু তরফ থেকেই আসবে, দু তরফ থেকে একটা সিগন্যাল আসবে, মায়ের কাছ থেকে এবং ফুললি ডেভেলপড ফিটাসের কাছ থেকে, দুজনের কাছ থেকে একটা সিগন্যাল এলো যে এবার চলো আমাদের এই যে সন্ধিটা আছে এবার এই সন্ধিটাকে আমরা ভাঙি। ওকে, তার মানে প্রথমে একটা সংকোচন শুরু হলো 20 থেকে 25, বলেছিলাম ইন্টারভেল অন্তর অন্তর হবে, তো 20 থেকে 25 মিনিট অন্তর অন্তর 30 থেকে 45 সেকেন্ডের একটা পেন হচ্ছে। 30 থেকে 45 সেকেন্ডের একটা পেন হচ্ছে, যে পেনের জন্য কি হবে, এই যে জায়গাটা এখানে একটা প্লাগ থাকে, জানো তো এখানে একটা প্লাগ থাকে, এটাকে বলা হয় মিউকাস প্লাগ। মিউকাস প্লাগ থাকে, ঠিক আছে। প্রথমে যখন ওই তোমার পেনটা স্টার্ট হলো, সাথে সাথে কি হয়ে যাবে, এই মিউকাস প্লাগটা ফুলে বেরিয়ে চলে যাবে। এবারে মিউকাস প্লাগটা ম্যাম কি কি কাজ করে? তাহলে একটা ফিটাস যখন মায়ের জরায়ুর মধ্যে থাকে তার একদম এন্ড পার্টে মিউকাস প্লাগটা কি করে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাচ্চাটাকে বাঁচায়। তাহলে আমি লিখতে পারি এখানে মিউকাস প্লাগ ফুলে যায়, যা গর্ভাবস্থায় ভ্রূণকে ব্যাকটেরিয়াজাত আক্রমণ থেকে বাঁচায়, ঠিক আছে। তাহলে মিউকাস প্লাগটা খুলে গেল যখন প্রথম সংকোচন স্টার্ট হলো, ঠিক আছে। বলে প্রভাত কালে গগন আছে ডালে। কি হচ্ছে বাবা? আমি কোনো বই না, আমি যত রকমের বই থাকে, যত বই থেকে কনসেপ্ট বোঝা যায়, যে কনসেপ্টটা শুধু বই না মেডিকেল ক্লাসেস থেকেও যদি কিছু কনসেপ্ট থাকে সেগুলো অ্যাড অন করে বোঝাই, যাতে তোমাদের ওভারঅল আইডিয়াটা ক্লিয়ার হয়। ওপেন না হলে মুশকিল, ডেলিভারির ক্ষেত্রে মিউকাস প্লাগটা ওপেন হয়ে যায়, ঠিক আছে, হয়ে যায়। ওকে, তাহলে এটা হলো লেটেন্ট। লেটেন্ট ফেজের পরে চলে আসছে কি, অ্যাক্টিভ ফেজ। তো অ্যাক্টিভ মানে স্বাভাবিকভাবে সংকোচনটা বাড়বে আরো, তাই তো? তোমাদের কি মনে হয় সংকোচনটা বাড়বে? সেটা কি হবে, 2 থেকে 3 মিনিট অন্তর, 2 থেকে 3 মিনিট অন্তর সংকোচনটা হবে। ডিউরেশনটা তাহলে কমে গেল, ওখানে 20 থেকে 25 মিনিট আছে, এখানে 2 থেকে 3 মিনিট, আর 1 মিনিট ধরে সংকোচন হবে। ভাবতে পারছো আমরা এখানে বলছি 1 মিনিট, কিন্তু মায়ের অবস্থা কতটা কাহিল হয়ে যায়। 1 মিনিট ধরে হবে সংকোচন। এরকম যখন সিচুয়েশনটা হয়ে গেল তখন মাথায় রাখতে হবে যে পেশেন্টকে এবার হসপিটালে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, এবার ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে হবে না। ওকে ওকে, আমি তোমাদের শুধু এই ছায়া, সাতরা, হেনা তেনা এই বইগুলো তো রয়েছে, এগুলোর কনসেপ্ট তো রয়েছে, এগুলো সব পড়ছি, এগুলোর সাথেও আমি এক্সট্রা জিনিস যেটা বলি যাতে তোমাদের ইন্টারেস্টটা গ্রো করে। অনেকেই আছে যারা এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা থাকবে যারা যেই অ্যাসপিরেন্ট হবে তাদের বায়োলজি ভালো লাগে না, কিন্তু আমার কাজ হলো সেই স্টুডেন্টদেরকেও বায়োলজি ভালো বাসিয়ে তুলতে যারা বায়োলজিকে পছন্দ করে না, তারাও যাতে ভালোবাসে, তারাও যাতে মজা করে ক্লাসটা করে, জিনিসগুলো জানতে পারে, ইন্টারেস্ট লাগে, সেই জন্য, ঠিক আছে। তো হসপিটালে তাকে নিয়ে যেতে হবে, কারণ এবার দেখো যদি ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো তাহলে এখানে হচ্ছে সার্ভিক্সটা ডায়ালেট হচ্ছে, ডায়ালেট হচ্ছে, ডায়ালেট হওয়া মানে এটা চওড়া হচ্ছে, এই যে জায়গাটা আছে না এটা চওড়া হচ্ছে, ঠিক আছে। তো আমি এটা আরেকবার আঁকবো, এটা কি হবে বলো তো, এটা চওড়া হচ্ছে, কি হচ্ছে এটা, চওড়া, আগে থেকে চওড়া হয়েছে।
ঠিক আছে, হেডটা বাইরে আসার চান্সেস হয়ে গেছে। অ্যাক্টিভের পরে যে ফেজটা যাবে থার্ড, অ্যাক্টিভের পরে যে নেক্সট ফেজটা যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, ট্রানজিশন ফেজ। ট্রানজিশন ফেজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হবে, এখানে 2 থেকে 3 মিনিট হচ্ছিল, এখানে 1 থেকে 2 মিনিট অন্তর, 1 থেকে 2 মিনিট অন্তর পেন হবে। মা কিন্তু হসপিটালে চলে গেছে, 1 থেকে 2 মিনিট অন্তর কতক্ষণের পেন হবে, 1.5 মিনিট ধরে সংকোচন হবে, মানে মা হসপিটালে চলে গেছে এবং পেন শুরু হয়ে গেছে। এবার এই সময় যাদের ন্যাচারালি পেনটা হয়, অক্সিটোসিন রিলিজ হয় বলেই পেনটা হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেন হচ্ছেই না, পেন উঠছে না, ফুল টার্ম গ্রোথ হয়ে গেছে, পেন উঠছে না, তখন তাদের ক্ষেত্রে একটা ইনজেকশন দিতে হয় আর্টিফিশিয়াল অক্সিটোসিন, যেটাকে পিটোসিন বলা হয়। কি বলা হয়, পিটোসিন বলা হয়। কি বলে, পিটোসিন। যাদের পেন হয় না তাদের পিটোসিন ইনজেকশন দেওয়া হয়। পিটোসিন হচ্ছে অক্সিটোসিনের সতেলা ভাই, অক্সিটোসিনের সতেলা ভাই হলো বা সৎ ভাই হলো পিটোসিন, যে কি করবে, আর্টিফিশিয়ালি পেনটা জেনারেট করবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তাহলে জিনিসটা কিরকম হলো, এখানে ডায়াগ্রাম দেখো, আমি তোমাদের ডায়াগ্রামটাই এমন আনি যাতে তোমাদের ক্লিয়ার হয় জিনিসটা। দেখো একদম শুরুতে কিরম ছিল ব্যাপারটা, এই জায়গাটা একদম মিউকাস প্লাগ দিয়ে ঢাকা ছিল, আরে বারবার এই কালারটাই চুজ করছি, আচ্ছা, মিউকাস প্লাগ দিয়ে ঢাকা ছিল। তাহলে এখানে আস্তে আস্তে কি দেখতে পেলাম, যে সার্ভিক্সের প্রসারণ হয়ে গেছে, মোটামুটি 10 সেন্টিমিটার অবধি প্রসারিত হতে হয়, মোটামুটি 10 সেন্টিমিটার অবধি প্রসারিত হতে হয়, এবং পুচকুর হেডটা, গোগোর হেডটা সার্ভিক্সে গিয়ে একদম লাগবে, এখানে লাগবে। মেয়ে যখন একদম সার্ভিক্সে গিয়ে হেডটা লাগছে তখন আরো পেন জেনারেট হয়, আরো পেন জেনারেট হয়। এখানে আরেকটা হরমোনের কথা তো আমি লিখিনি, আরেকটা হরমোনের কথা তো আমি লিখিনি, যে হরমোনটা হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন এই হরমোনটা কি করে, এটা তো আমরা পড়েছি অলরেডি, যে শ্রোণী বা পেলভিসের যে হাড় সেটার কি করে, শিথিলতাটা দূরীকরণ করে। কি করে, পেলভিসের যে হাড়টা আছে, কারণ মহিলাদের যে লোয়ার বডি পার্ট পেলভিস অর্থাৎ শ্রোণী চক্র, পেলভিসের যে হাড়টা আছে সেটাকে একটু প্রসারিত করে যাতে ওখান থেকে ইজিলি ডেলিভারিটা হতে পারে। তাহলে কে রিলিজ হবে, রিল্যাক্সিন রিলিজ হবে। হ্যাঁ কি না বলো, বলো বোঝা যাচ্ছে কিনা রিল্যাক্সিনের গল্পটা যেটা আমি বললাম, হ্যাঁ কি না বলো, বলুন স্যার আর ম্যাডামরা বুঝতে পারছেন কিনা বলুন। কি করে, শ্রোণী বা পেলভিসের হাড়ের শিথিলতা दूरीकरण। ठीक है, चलो कहाँ थे हम, यहाँ थे हम। हो गया সার্ভিক্স ডাইলেটেড হয়ে গেল, হ্যাঁ কি না। গোগো ইজ কামিং, গোগো আসছে দুনিয়ায়, আসছে 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 দুনিয়ায় আসছে। এবার তাহলে আমাদের প্রথম দশাটা হয়ে গেল, প্রথম দশাটা হয়ে গেল। এবার আসবে নির্গমন দশা। তাহলে এই দশাটি সার্ভিক্সের সম্পূর্ণ প্রসারণ কাল থেকে নির্গমন দশা অবধি বিস্তৃত। এই দশাটির সাহিত্যকাল 10 মিনিট, আর এই 10 মিনিটটাই একটা মায়ের কাছে সাংঘাতিক একটা কঠিন সময়, যেখানে বলে না সেই আমরা 3 ইডিয়টসও দেখেছি যে বলে অল ইজ ওয়েল করতে করতে বলে পুশ করতে, পুশ মানে কি, বেবিকে এত জোরে মাকে পুশ করতে হয় যাতে সেই যোনি ছিদ্র দিয়ে বা ভাজাইনা দিয়ে বেবিটা বেরোয়। তার জন্য 10 মিনিট ধরে কিন্তু একটাই নির্গমন দশাটা চলে। প্রসবকালে নির্গমন দশায় জরায়ুর পেশি সংকোচন, প্রসব যন্ত্রণা এবং উদরস্থিত চাপ জরায়ুর পেশি সংকোচনকে আরো বৃদ্ধি করে।
এই একত্রে জনন নালীকে সম্প্রসারিত করে এবং এই সময় মায়ের দেখে যন্ত্রণার অনুভব তীব্রতর হয়। এই দশায় ভ্রূণের মাথা অংশটি, নিশ্চয়ই এই টার্মটা শুনে থাকবে, এই টার্মটা নিশ্চয়ই শুনে থাকবে, যেটাকে বলা হয় ক্রাউনিং, যেটাকে বলা হয় ক্রাউনিং। ক্রাউনিং মানে গোগোর মুন্ডুটা দেখতে পাওয়া যায়, যে ডাক্তার আছে সে বেবিটার হেডটা দেখতে পায়, যে হেডটা সার্ভিক্সে এসে লেগে গেছে এবং এটা 10 সেন্টিমিটার অব্দি ডায়ালেট করে গেছে। প্রোস্টাগ্ল্যান্ডিন বোঝাচ্ছি, কোনো চিন্তা করো না, প্রোস্টাগ্ল্যান্ডিনও পেন বাড়ায়, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজও হলো পেন বাড়ানো, ঠিক আছে? আচ্ছা, অল ইজ ওয়েল, একদম 3 ইডিয়টসে আমরা যেরকম দেখেছিলাম একদম, ঠিক আছে? ওখানে দেখবে সেই ক্রাউনিং হচ্ছিল না, তারপর ভ্যাকিউম কাপ দিয়ে তারপর সেটাকে বার করা হয়েছিল, এরকম দেখিয়েছিল। তো যাই হোক, ক্রাউনিংটা হবে। তো ক্রাউনিংটা আমরা কিরম দেখতে পাই, চলো আমি তোমাদের জন্য ডায়াগ্রামও এনেছি। 3D নেই তাই ডায়াগ্রামও এনেছি। স্বাভাবিকভাবে এটা আমার হাতে আঁকলে যতটা না বুঝবে, এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে কি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন, ঠিক আছে? এটা কোথায় আছে? সার্ভিক একদম জরায়ুর ভিতরে আছে। এটা হচ্ছে প্লাসেন্টা, দেখতেই পাচ্ছ মার্ক করা আছে প্লাসেন্টা, আম্বিলিক্যাল কর্ড। এখানে প্রচুর পরিমাণে স্টেম সেলস থাকে, স্টেম সেলস থাকে। জানো তো স্টেম সেলস কাদের বলে? স্টেম সেলস হলো এমন সেল যেখান থেকে যে কোনো ধরনের সেল তৈরি হয়। এবং এখনকার আজকালকার দিনে কি করা হয়, এই প্লাসেন্টা বলো বা আম্বিলিক্যাল কর্ডকে প্রিজার্ভ করা হয়। ধরো এই বেবিটা জন্মালো, বড় হলো, নিয়ে ওর ধরো লিভার সিরোসিস হয়েছে বা লিভার ড্যামেজ হয়ে গেছে, ও লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, নাহলে ও বাঁচবে না। এবার ধরো কোনো ডোনার পাচ্ছে না, কিন্তু ও যদি, ওর মা বাবা যদি আগে থেকে যদি এই স্টেম সেলগুলোকে প্রিজার্ভ করে রাখতো, তাহলে কি করা হতো, সেই স্টেম সেলই তার বডিতে পাঠিয়ে সেখান থেকে গোটা লিভার তৈরি করে দেওয়া যেত, তাই না? তো এখনকার দিনে স্টেম সেল প্রিজার্ভেশন হয়, স্টেম সেলকে প্রিজার্ভ করা হয় যাতে ইন ফিউচার যে ফিটাসটা আছে ওর যদি কোনো রকম কোনো রোগ হয় সেটা যাতে কিওর করা যেতে পারে। তো এখন স্টেম সেলকে কি করা হয়, প্রিজার্ভ করা হয়। প্রিজার্ভ মানে হলো সংরক্ষণ, প্রিজার্ভ মানে হলো সংরক্ষণ। ক্লিয়ার বাচ্চা লোক যে কি হলো জিনিসটা? এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ফিটাস, আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে ফিটাস না, আমাদের কাছে এটা হচ্ছে আমাদের গোগো, ঠিক আছে? গোগো। আর এটা হচ্ছে সার্ভিক্স, আর এখানে আছে হচ্ছে ভাজাইনা। তাহলে ওর হেডটা দেখো বাইরের দিক থেকে এবার ভিজিবল হবে, এই জায়গাটা ভিজিবল হবে, যেটাকে বলা হয় কি, ক্রাউনিং। সি, এই যে হেডটা এরকম বাইরের দিকে ভিজিবল হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, ক্রাউনিং। তো ক্রাউনিং যখন হচ্ছে এই সময়টাতে আর কি হয়, যে অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক তরল বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? এবার এটা যাতে নর্মাল হচ্ছে, নর্মাল প্রসেস চলছে, নর্মাল ডেলিভারি চলছে, একদম মা অনেক। এই যে যারা ডিসলাইক করছে তারাই সেই সমস্ত পুচকে পুচকি গুলো যারা নিজেদের মা বাবাকেও হয়তো ভালোবাসে না। আজকে যে জিনিসটা পড়াচ্ছি, দ্যাট ইজ সো সো ইম্পর্টেন্ট এন্ড সো সো কানেক্টেড উইথ অল অফ আস, বিকজ এটা আমাদের মা বাবার সাথে জড়িত। যারা এখানে বসে ডিসলাইক গুলো করছে তারা হয়তো নিজেদের মা বাবাকেও সেই সম্মানটা দেয় না, সেই মাকে সম্মানটা দেয় না যে মাটা আজকে এত কষ্ট করে বেবিটাকে এনেছে। তো ডিসলাইক ইজ ওয়েলকাম, কিন্তু তোমরা আর কিছুই করছো না, নিজেদের মা বাবাকে অসম্মান করছো, আর কিচ্ছু করছো না। তো সেটাই যদি তোমাদের রুচি হয় দেন কিছু বলার নেই, কিন্তু তাও আমি বলবো তোমাদের মা বাবার কষ্ট অনেক ছিল, তারা এখনো কষ্ট করে যাচ্ছেন, কিন্তু তারপরেও তোমরা গিয়ে এই জিনিসটাই করছো, ঠিক আছে? না, বেবিটার পেন সেভাবে হয় না, ওকে বার করার সময় তো ওর অতটা পেন হয় না, ঠিক আছে? এটা হচ্ছে সেই সমস্ত পুচকে পুচকি গুলো, মানে যারা নিজেদের মা বাবার, আজকে কিন্তু অন্য কিছু জিনিস না, আজকে আমি সত্যি কথা বলতে এমন একটা টপিক পড়াচ্ছি যেটা কিন্তু আমাদের মনের সাথে ভীষণ 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 ভাবে কানেক্টেড, ঠিক আছে? সেটাকেও যদি কেউ নেগেটিভলি নেয়, তার থেকে বেশি ক্ষতিকর জিনিস আর কিছু হতে পারে না, এটুকু আমি বলতে পারি। তাহলে কি হলো, অ্যামনিওটিক তরলটা বাইরে বেরিয়ে আসে। এবার এখানে একটা গল্প আছে, এখানে একটা গল্প আছে, তোমাদের লাগবে না, বলবো কি? একটা গল্প আছে, বলবো কি বলবো না বলো? যদি তোমরা বলো তাহলেই বলবো, না হলে না। ওম ইগ্নোরান্স নমো, একদম অঙ্কিতা। সব বানিয়ে দেব, আজকে আছে, আজকে লেকচারের শেষে অনেক কিছু জিনিস অ্যাড করেছি, সব আছে। ম্যামকে বলতে হবে না, ম্যাম সব জানে, ম্যাম জানে ম্যামকে কি কি করে দিতে হবে, ম্যাম সব করে দিয়েছে, তোমরা তোমাদের কাজটা ফলো করলেই হলো, আমি সব করে দেবো। বলবো একটা গল্প বলবো, এক্সট্রা ইনফরমেশন আগে থেকেই বলে দিচ্ছি, যারা যারা শুনতে চায় না এরকম করে নিক, যারা শুনতে চায় না তারা এই ডিসলাইক গুলোকে নিয়ে এরকম করে কানটা বন্ধ করে নিক, ঠিক আছে?
এরকম ডিসলাইক নিয়ে কান বন্ধ করে নিই, কোনো অসুবিধা নেই। যারা জানতে চায় এই যে অ্যামনিওটিক তরলটা বেরোচ্ছে না, তো এই অ্যামনিওটিক তরলের কালারটা খুব ইম্পর্টেন্ট হয়, জানো তো? অ্যামনিওটিক তরলের কালারটা খুব ইম্পর্টেন্ট হয়। যদি নর্মাল জলের মতনই যদি অ্যামনিওটিক তরলটা বেরোয় দেন ইট ইজ ফাইন, কোনো প্রবলেম নেই, বেবি ঠিক আছে। যদি একটু গ্রিনিশ কালার বেরোয়, গ্রিনিশ, তখন সেটা একটা ডিসঅর্ডার হয়। ডিসঅর্ডারের নামটা আমি বলছি না, একটা ডিসঅর্ডার হয়। সেই ডিসঅর্ডারটা থেকে বোঝা যায় যে গ্রিন কালারের যদি তরল বেরোয় দ্যাট মিনস বেবিটা নিজেরই বডির এক্সক্রিটা খেয়ে ফেলেছে, নিজের বডির এক্সক্রিটা খেয়ে ফেলেছে, যার জন্য এখান থেকে গ্রিন কালারের তরলটা বেরোয়। ঠিক আছে? ওকে ওকে, আগে পড়িয়ে নিই, তারপরে পোল ঢোল সব হবে। ঠিক আছে? তাহলে এটা হলো ক্রাউনিং হয়ে গেল। তাহলে প্রথমে কি হলো? ফার্স্ট হলো হচ্ছে একটা প্রেসার দিল, যার জন্য ডাইলেশন হলো। ডাইলেশনের পরে কি হয়ে যাচ্ছে? অ্যামনিওটিক, আমি যেটা বললাম অ্যামনিওটিক তরলের কালারটার উপর ডিপেন্ড করে। যদি এরকম গ্রিন কালারের হয়ে যায় অ্যামনিওটিক তরলটা, তাহলে বুঝতে হবে যে ফিটাসের কোনো প্রবলেম হয়েছে, ফিটাস নিশ্চয়ই ওর নিজের এক্সক্রিটাকেই খেয়ে ফেলেছে, তার জন্য এরকম গ্রিন কালার হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম জিনিস হতে পারে। ঠিক আছে? এক্সক্রিটা মানে নিজের পটি বলতে পারো। ঠিক আছে? ওকে, আচ্ছা, ডাউট? ম্যাম আমি নিউ ব্যাচ জয়েন করেছি, তাহলে ব্যাকলগ কিভাবে ক্লিয়ার করবো আজকে আমি বলে দেবো, চিন্তা করো ম্যাম। ম্যাম পুরো প্লাসেন্টাতে না কিছু সেলকে প্রিজার্ভ করা হয়, পুরো প্লাসেন্টাটাকেও করা হয়, আম্বিলিক্যাল কর্ডটাকেও করা হয়। ঠিক আছে? দুটোকেই করা যেতে পারে। আপনারা সত্যি ক্লাস 11 বায়োলজি ঠিকভাবে বুঝতে পারতাম, কিন্তু এখন আমি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ টু ইউ, থ্যাংক ইউ কোয়েল, তোমাকেও থ্যাংক ইউ। কাউদের এরকম হয়নি কেন? তাদের লেগটা কোনো দেখা যায় না, হেডটা নয় কেন? কি বলছো বলো তো? দাঁড়াও ম্যাম, ম্যানদের সন্তান তো উল্টে যায়, সবসময় উল্টে যায় তাও কিন্তু না, বিভিন্ন পজিশনে থাকে। বাট কাউদের এরকম হয়নি কেন? তাদের লেগটা কেন দেখা যায়? বোঝাচ্ছি। ভালো, অবশ্যই ভালো নাম্বার পাবে। 1 নম্বর পয়েন্টটা বুঝলাম না, কোন পয়েন্টটা বলো তো? 1 নম্বর পয়েন্ট এটা, গর্ভাবস্থাতে প্রজেস্টেরন বেশি থাকে, যেটা জরায়ু সংকোচনে বাধা দেয়। এই তো মেনশন তো করে দিয়েছি, আর কি বলবো? এটা আমি বলেও দিয়েছি, এটা হয়তো আগে প্রশ্ন করেছো। ম্যাম যদি প্রেগনেন্সি চলাকালীন যদি শরীরে ইস্ট্রোজেন হরমোন দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে অক্সিটোসিনের রিসেপ্টরটা বেড়ে যাবে, তখন প্রবলেম হতে পারে প্রেগনেন্সিতে। রজচক্র ঋতুচক্র কি আলাদা না? সেম? আলাদা 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 আলাদা, ঋতুচক্র আলাদা, এটা নন প্রাইমেটস এর হয় আলাদা। কোথায় 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 কোথায়? রজচক্র ও ঋতুচক্র। অনিয়মিত প্রেগনেন্সির সময় মেনস্ট্রুয়াল সাইকেল চলে, তাহলে কি সেক্ষেত্রে প্রজেস্টেরন খাওয়ানো হয়? অনেকের এখন অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়, জানো তো? সেখানে অনেকের দেখা যায় যে প্রেগনেন্সির সময় মানে সময় তো হালকা হালকা, কিন্তু সেই লেভেলে ব্লাড লস হয় না যেরকম নর্মালি হয়। ঠিক আছে? থ্যাংক ইউ। রেজিস্ট্রেশন পিরিয়ডে বলে দিলাম তো হবে না? না বাচ্চা ম্যাম যাদের আগে থেকে বাচ্চা হয়ে যায় তাদের এই টাইমটা না। হ্যাঁ আমি বলছি শোনো, যাদের এই যে আমি তোমাদের লেটেন্ট অ্যাক্টিভ ট্রানজিশন স্টেজ যেটা বললাম, যেখানে কত সময় ধরে পুরো পেনটা হচ্ছে, ইন কেস অফ ধরো কেউ ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে, তার এই টাইমটা থাকে। যখন কেউ সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয় তার লেবারের টাইমটা অনেকটা কমে যায়, অনেক ফাস্ট হয়ে যায়। ঠিক আছে? মানে এই যে লেবারটা অনেক ঘন্টা ধরে চলছে, মানে অনেক টাইম ধরে চলছে, সেটা হবে না, অনেক ফাস্ট হয়ে যাবে। তো ডাইলেশন ফেজটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে তারা। ঠিক আছে? ফলস লেবার পেন রিপিট হয় না, তাহলে বুঝতে পারবে যেটা ফলস লেবার পেন। বেশি কি গো মাদারের দেহে থাকতে পারে না, খুব তার বেশি দিন থাক, ফুল টার্ম ডেভেলপমেন্ট হয়ে গেল না, ও মুভমেন্ট করার জায়গা পায় না, তো স্বাভাবিকভাবে ডেলিভারি করতেই হয়। ম্যাম এমব্রায়োনিক ডেভেলপমেন্টের কোথায় প্লাসেন্টা থাকে বুঝতে পারছি না। প্লাসেন্টা যে কোনো জায়গায় হতে পারে, ওই জরায়ুর গাত্রেই হবে। প্রেগনেন্সি হরমোন কাকে বলে? প্রজেস্টেরন। প্রজেস্টেরনকে বলবে। এইচসিজি কে প্রেগনেন্সি ইন্ডিকেটর হরমোন বলবে। ঠিক আছে? কনফার্ম করে প্রেগনেন্সি কে যদি বলে তখন হবে এইচসিজি। ওকে, এবার আমরা চলে আছি লাস্ট ফেজ অর প্লাসেন্টাল দশা। তাহলে গোগো চলে এসছে বাইরে, এই যে ক্রাউনিং হলো, তারপরে গোগো বাইরে চলে আসবে, পুশ করবে মা, গোগো বাইরে চলে আসবে, তারপরে চলে আসবে প্লাসেন্টাল দশা, যেখানে কি হবে না ভ্রূণের জন্মের পর প্লাসেন্টা দেহ থেকে বাইরে নির্গত হবে। ঠিক আছে? মোটামুটি আধ ঘন্টার পরে বেরিয়ে যায়।
প্রসবের পরবর্তী সময় থেকে জরায়ু শক্তিশালী ক্রমসংকোচনের ফলে প্লাসেন্টা নির্গমন অবধি প্লাসেন্টা দশা বলা যায়। সাধারণত 25 থেকে 35 দিনের মাথায় জরায়ু তার প্রসবের পূর্ববর্তী দশায় আবার ফিরে আসে। তাহলে ইনিশিয়ালি জরায়ুটা তো বড়ই ছিল, ঠিক আছে, প্লাসেন্টা বেরিয়ে গেল, তখন জরায়ুটা বড় আছে, মোটামুটি 1 মাসের মধ্যে সে আবার আগের জায়গাতে ফিরে আসছে। শিশুর প্রসবের সঙ্গে সঙ্গে জরায়ুর আকারের পরিবর্তন ঘটে এবং প্লাসেন্টার সংযোগকারী অংশটিও হ্রাসপ্রাপ্ত হয়। প্লাসেন্টার সাথে জরায়ুর সরবরাহের সংকোচন বিচ্ছিন্ন হয়ে যায়। এই পদ্ধতিতে জরায়ু সংকোচনে সাহায্য করে, ফলে বিচ্ছিন্ন প্লাসেন্টাটি যোনির মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। এই দশার সময়কাল খুবই কম, মাত্র 15 মিনিট। বলা বাহুল্য এটি প্রসবের তৃতীয় দশা বা লাস্ট ফেজ। তাহলে লাস্ট ফেজে কি হলো, কে চলে এলো? লাস্ট ফেজে কি হলো, প্লাসেন্টাটা বাইরে বেরিয়ে চলে এলো। এবার যদি না আসে ঠিক মতন, তখন প্লাসেন্টাকে বার করতে হয়, তখন হ্যামারেজও হয়ে যেতে পারে। ইন্টারনাল হ্যামারেজ মানে ব্লিডিংও হতে পারে, প্রচন্ড পরিমাণে ব্লিডিং কিন্তু হতে পারে, ঠিক আছে। তো চলে এলো কে, এই যে আমাদের গোগো, ওয়েলকাম আমাদের ক্রাইম মাস্টার গোগো। ঠিক আছে, তাহলে গোগোর হ্যাপি বার্থডে হয়ে গেল, গোগো চলে এলো। তাহলে গোগোর আসাতে 3টে দশা, ডাইলেশন বা প্রসারণ, তারপরে নির্গমন, তারপরে প্লাসেন্টাল দশা। আম্বিলিকাল কর্ডটা তাহলে কি হয়, যেই বেবিটা বেরিয়ে এলো, বেবিটা যেই বেরিয়ে এলো, তখনই আম্বিলিকাল কর্ডটাকে কি করা হচ্ছে, চলো আমি এখানে লিখেই দিই, নাহলে ভুলে যাব। প্লাসেন্টা বেরোনোর সাথে সাথে কি হয়, মানে যেই ধরো শিশুটা বাইরে, শিশু দেহের বাইরে নির্গত হলো, তারপরে কি হবে, আম্বিলিকাল কর্ড এটাকে প্রথমে কি করবে, টাই করবে, প্রথমে এরকম ক্ল্যাম্প লাগাবে, কি লাগাবে, ক্ল্যাম্প, তারপরে কি করবে, কাট। মানে ধরো এরকম ভাবে আছে তো আম্বিলিকাল কর্ডটা, এরকম ভাবে আছে, তাহলে প্রথমে এখানে কিছু দিয়ে টাই করে দিল, মানে ক্ল্যাম্প বা কিছু দিয়ে আটকে দিল, আটকে দেওয়ার পরে তারপরে কাঁচি দিয়ে কেটে দিল, ঠিক আছে। তাহলে প্রথমে এরকম ক্ল্যাম্প করবে, তারপর কাঁচি দিয়ে কেটে দেবে। যেই কাঁচি দিয়ে কেটে দেবে, এখানটা এ করে দিলে এরকম হয়ে গেল, কাঁচি দিয়ে কেটে দিলে এরকম ভাবে আলাদা করে দিল, ঠিক আছে, ক্লিয়ার। এটা পুরো গোগো একদম ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে গোগোর বার্থডে 21/5/2025। ওকে, এবার আর একটা জিনিস বোঝাই, তোমাদের ইন্টারেস্ট আছে এবং তোমাদের বইতেও হয়তো থাকবে, ঠিক আছে। প্রিটার্ম বার্থ কি বোঝাচ্ছি। ধরো যদি কারুর প্লাসেন্টা খুব বেশি স্ট্রং হয়নি, এবার টাইমের আগে ধরো প্লাসেন্টা বিচ্ছিন্ন হয়ে গেছে, বা ধরো অ্যামনিওটিক ফ্লুইডটা বডি থেকে বেরিয়ে গেছে, কোন রকম কোনো ধাক্কা খেয়েছে বা কোনো মেডিসিনের সাইড এফেক্ট হয়েছে বা কিছু এমন হয়েছে যাতে ওয়াটার ব্যাগটা বাস্ট করে গেছে, মানে অ্যামনিওটিক তরলটা বেরিয়ে গেছে, যেই বেরিয়ে যাবে সাথে সাথে বেবির ব্রিদিং ইস্যুস হতে থাকবে এবং ভিতরে যে ফ্লুইডটার জন্য ও নিজে মুভ করতে পারছিল সেটা করতে পারছে না, তখন সাথে সাথে সি সেকশন করে বেবিটাকে বডির বাইরে আনতে হবে, তখন সেটাকে আমরা প্রিটার্ম বার্থ বলি। মানে যে টাইমে ওর অ্যাকচুয়ালি ফুল গ্রোথটা হওয়া দরকার তার আগেই আমরা ওকে বাইরে বার করে নিয়ে নিচ্ছি, সেটাকে আমরা কি বলবো, হ্যাঁ সেটাকে বলবো হচ্ছে প্রিটার্ম বার্থ। প্লাসেন্টা ভিতরে থাকে, তারপর ক্ল্যাম্প মানে হচ্ছে কোনো ক্লিপ বা কিছু দিয়ে আটকে, ক্লিপ দিয়ে আটকে দিল, ঠিক আছে, তারপর কেটে দিল। ডাউটটা, এক সেকেন্ড দাঁড়াও, ডাউটটা আমি দেখছি। ম্যাম এই লেখাগুলো কি নোট করে, এখন নোট করার কোনো দরকার নেই, প্লাসেন্টা না বেরোলে এটা তো আনওয়ান্টেড একটা পার্ট না, সেটা ভ্রূণের হাফ আর বেবি মায়ের হাফ নিয়ে তৈরি, আনওয়ান্টেড পার্ট, এটাকে বাইরে বার করতেই হবে, নাহলে ফরেন ভেবে যদি এটা এগেইনস্টে কোনো রকম কোনো রিয়াকশন শো করে দেয় তখন তো মুশকিল হয়ে যাবে না। আপনি যে টপিকগুলো করছেন 2021 নিটে এসেছে, সেই টপিকগুলো যদি মার্ক করে দেন তাহলে ভালো হয়। আমি তো বলে দিয়েছি বাবা আগে, তাও আমি কালকে একবার বলে দেবো, কালকে নিটের ব্যাপারেও ডিসকাশন করে দেবো, কোনো চিন্তা নেই। পেইন হ্যাঁ কিছুটা হলেও কম হবে, যে ধরো একবার যা নর্মাল ডেলিভারি হয়েছে তার পরের বারে সেটা ফেস কম করতে হবে তাকে। হ্যাঁ, কোন ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়, কোন ক্ষেত্রে সিজার হয়, এবার বোঝাই। ওকে, এবার বোঝাই। আচ্ছা চলো,
টপিক আছে যেটা হচ্ছে ভ্রূণের অবস্থান। পুরোটাই কাট করে দেয়, মানে যেটুকু মানে দেখবে যেটা বেবি হওয়ার পরে এইটুকু বেবির যে নাভির যে পার্টটা, সেই নাভিটা এরকম একটুখানি এতটা বেরিয়ে থাকে দেখবে প্রথম দিকে, তারপর আস্তে আস্তে ওটা ভিতর দিকে ঢুকে যায়। অনেক দাদু মানে দিদারা যারা আছে তারা ওই নাভিটার ওখানে তেল দিয়ে সেটাকে ভিতর দিকে পুশ করে দেয়, তার জন্য আমাদের নাভিটা ভিতর দিকে চলে যায়, যে বেলি বাটন যেটাকে বলে। পার্টি দেবো আজকে, বার্থডে পার্টি দেবো। আচ্ছা, এবার এই যে তোমাদের প্রশ্ন ছিল যে ম্যাম সিজার কখন হবে, এটা একটা প্রশ্ন ছিল। আর ম্যাম মানে পুচকুটার মাথাটা কেন নিচে চলে গেল, এটা কেন চলে গেল? তো এটা হচ্ছে যদি বলা হয় মাথাটা নিচে যাওয়া ইজ দ্য বেস্ট পজিশন। মানে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য 4টে পজিশন আমরা, মানে নর্মাল ডেলিভারি না, আমি বলবো যে ফিটাসের পজিশন 4 রকমের হতে পারে। 4 রকমের হতে পারে। একটাকে বলা হয় পস্টেরিয়ার, একটাকে বলা হয় কি না বলে ব্রিজ পজিশন, একটাকে বলা হয় হচ্ছে ফেস পজিশন, আর একটাকে বলা হয় হচ্ছে ট্রান্সভার্স প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমি দেখি কোনো ভালো ছবি আছে কিনা। আচ্ছা 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 আচ্ছা, দেখি দাঁড়াও, ভালো একটা ছবি খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এই ছবিটাই দেখা যাক। তো প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি 4টে পজিশন মোটামুটি দেখা যায়, 4টে পজিশন মোটামুটি দেখা যায়। এই দুটোকে অনেকটা এক মনে হলেও এটা একটু অন্য হয়, সেটা আমি বলে দিচ্ছি। তো একটা পজিশনকে বলা হয় হচ্ছে পোস্টেরিয়ার পজিশন, একটাকে বলা হয় সেফালিক, একটাকে বলা হয় ব্রিজ, একটাকে বলা হয় ট্রান্সভার্স। ঠিক আছে, জেনারেল বলছি, এখান থেকে প্রশ্ন আসে না, এমনি বলছি। কিছু তো দিয়ে আটকাতে হবে, নাহলে কাটবে কি করে? এটা 3D নেই বাবা, না এটা 3D নেই। তো পজিশন যেটা আছে, তো প্রথমে দেখতে পাচ্ছি যেটা এই যে পজিশনটা, তো আমরা 4টে পজিশন দেখতে পাই এখানে। জিনিসটাকে এটা খুব বেশি ডিটেলে তোমাদের দরকার নেই, খুব বেশি ডিটেলে তোমাদের দরকার নেই। এখানে কি হয়, এখানে মায়ের এটা হচ্ছে শ্রোণীর দিক, এটা হচ্ছে মায়ের শ্রোণীর পার্টটা, যেখানে মানে হচ্ছে সার্ভিক্সের পার্টটা যেখান থেকে বেরোচ্ছে। সেখানে কি হয়, বেবির যে ফেসটা মানে মায়ের বডির যে অঙ্কীয় দিকটা আছে, সেখানে বাচ্চাটার পিঠের দিকটা আছে। মানে ধরো পজিশনটা এরম আছে, যেটা ধরো সার্ভিক্স, এখানে পিঠের দিকটা উপরে রয়েছে। মানে ধরো এরম যদি হয়ে থাকে, এখানটায় ধরো এখান থেকে বেরোবে বেবিটা, তো বেবিটার মুন্ডুটা আছে হচ্ছে এরকম, এটা হচ্ছে পা, মুন্ডুটা আছে হচ্ছে এরকম, মানে মাথাটা নিচের দিকে আছে। এই যে পজিশনটা, দিস ইজ দ্য বেস্ট পজিশন ফর নর্মাল ডেলিভারি। এটাও বেস্ট, বা মাথাটা উল্টো দিকে থাকলেও বেস্ট, কোনো প্রবলেম নেই। মাথাটা উল্টো দিকে থাকলেও বেস্ট, কোনো প্রবলেম নেই। তখন কি হয়, ইজিলি এখান থেকে ডেলিভারিটা হয়ে যায়, ইজিলি এখান থেকে ডেলিভারিটা হয়ে যায় যদি মাথাটা নিচের দিকে থাকে। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পোস্টেরিয়ার। পোস্টেরিয়ার পজিশনে যদি থাকে, মানে বাচ্চাটার পিঠটা সামনের দিকে রয়েছে, এই যে বাচ্চাটার যে পিঠটা সেটা সামনের দিকে রয়েছে, পিঠটা এই দিকটাতে রয়েছে, এদিক দিয়ে বেরোবে, এটাকে বলা হচ্ছে কি পোস্টেরিয়ার পজিশন। সেম জিনিসটাই যদি আমি উল্টো করে দিই, সেম জিনিসটাই যদি আমি উল্টো করে দিই, যে ফিটাসের মুখটা আছে এদিকে, জিনিসটাকে উল্টো করে দিলাম, এইভাবে যখন বেরোয় তখন সেটাকে আমি বলবো সেফালিক পজিশন। ঠিক আছে, তাহলে একটা হলো পস্টেরিয়ার পিঠ হচ্ছে, আর একটা হচ্ছে সেফালিক পজিশন, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে। ঠিক আছে, বাংলাতে কি হয় চলো, এখানে লেখা আছে, একটা হচ্ছে পৃষ্ঠভাগের উপস্থাপনা, একটা হচ্ছে মুখমণ্ডলের উপস্থাপনা। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই পৃষ্ঠ ভাগের উপস্থাপনা। ঠিক আছে, মুখমণ্ডলের উপস্থাপনা। ঠিক আছে, ডান। এবার এই যে পজিশনটা আমি দেখতে পাচ্ছি, এই পজিশনটাকে বলা হয় হচ্ছে ব্রিজ পজিশন। এটাকে বলা হয় হচ্ছে ব্রিজ পজিশন। ব্রিজ পজিশন মানে কি হবে, যেখানে পাটা নিচের দিকে থাকবে, মাথাটা উপর দিকে থাকবে, পাটা নিচের দিকে, মাথাটা উপর দিকে। এই যে
পশ্চাৎ ভাগ সহ বাকি অংশের উপস্থাপনা, ভ্রূণের পশ্চাৎ ভাগ সহ বাকি অংশের উপস্থাপনা। তার মানে এখানে আমি লিখে দিই মাথা, উপরে, পা, নিচে। এই সিচুয়েশন যদি হয় তখন অনেক সময় প্রবলেম কি হয় যে ফিটাসটা কি করে, যে আম্বিলিক্যাল কর্ডটা আছে সেটাকে টাইয়ের মতন পড়ে নেয়। মানে ও তো ঘুরছে, ফিটাসটা এরকম ঘুরছে, ফিটাস ইজ মুভিং, এরকম করে ফিটাস ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে ধরো হাত পা নাড়াচ্ছে, ঘুরছে টুরছে, এবার ও যখন নিচে ও ধরো মা পুশ করছে, সেই সময় সে ও কি করেছে, আম্বিলিক্যাল কর্ডটাকে জড়িয়ে নিয়েছে। যে আম্বিলিক্যাল কর্ডটাকে জড়িয়ে নেবে, মা যখনই পুশ করতে যাবে আম্বিলিক্যাল কর্ডটা এরকম গলায় আটকে যাবে এবং সাথে সাথে ফিটাস মারা যাবে, গলায় পেঁচিয়ে ফাঁস লেগে মারা যাবে। বুঝতে পারছো? আম্বিলিক্যাল কর্ড এরকম রয়েছে, ও আম্বিলিক্যাল কর্ডটাকে নিয়ে হাতে নিয়ে এরকম ঘুরছে 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 ঘুরছে, এমন সময় কি হয়েছে, গলায় জড়িয়ে গেছে। মা জানে না, যদি ডাক্তাররা এই সময় পজিশনটা না বুঝে যদি বলে পুশ করতে, সাথে সাথে আম্বিলিক্যাল কর্ডটা এখানে আটকে গিয়ে ফিটাস মারা যাবে। তো এই সিচুয়েশন যদি হয় তখন তাকে সি সেকশন করতে হয়, তখন তাকে সি সেকশন করতে হয় বা সিজার করতে হয়, তখন পেটটা কেটে বেবিটাকে বার করতে হয়, তখন নর্মাল ডেলিভারি করা যায় না। ঠিক আছে, ঠিক আছে, একদম রিঙ্গা রিঙ্গা রোজেস করছে একদম। মায়ের পেটের মধ্যে ফিটাস কি করতে শুরু করেছে, রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছে। তা আবার শুধু তাই না, আম্বিলিক্যাল কর্ডটাকে নিয়ে সেটাকে টাইয়ের মতন পেঁচিয়ে পড়ে নিয়েছে। এই সময়তে যদি নর্মাল ডেলিভারি করতে যায়, স্বাভাবিকভাবে গলায় আম্বিলিক্যাল কর্ডটা জুড়ে ফাঁস লেগে ফিটাসটা মারা যেতে পারে। তো সেখান থেকে বাঁচানোর জন্য কি করতে হয়, সি সেকশন করতে হয়, যাতে ঠিকঠাকভাবে ফিটাসটাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দুনিয়াতে আনা যেতে পারে। ঠিক আছে, আর একটা পজিশন আছে যেটা খুব রেয়ার হয়, খুব বেশি হয় না, এটাকে ট্রান্সভার্স পজিশন বলে। ট্রান্সভার্স পজিশন মানে যেটা ও কিরম হয়ে গেছে, ওর পজিশনটা মানে এরকম কি হয়ে গেছে না, আড়াআড়ি ভাবে অবস্থান করছে, অনুভূমিক। কিরম ভাবে অবস্থান করছে, অনুভূমিক ভাবে অবস্থান করছে, সরি অনুপ্রস্থ, ওই একই ব্যাপার, অনুপ্রস্থ ভাবে সরি কি করছে, এটা অনুপ্রস্থ ভাবে অবস্থান করছে। তাহলে অনুপ্রস্থ ভাবে যখন অবস্থান করছে, এটা কখনোই ফিটাস যদি খুব ছোট হয় সেক্ষেত্রে এরকম দেখা যায়, তখন নর্মাল ডেলিভারিতে একটু প্রবলেম হয়, তো সেখানে মুভ করিয়ে করিয়ে তারপর নর্মাল ডেলিভারি করাতে হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ কি বলছো বাবা, হ্যাঁ মায়ের ক্ষতি, মায়ের খুব একটা ক্ষতি হবে না, বাট ফিটাসটা বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। প্রসবে হরমোনের ভূমিকা দেখছি। ফার্স্ট অফ অল অক্সিটোসিন সাধারণত ভ্রূণের ও মায়ের পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, এটা ভ্রূণেরও খরিত হয়, মায়েরও খরিত হয়। এবার আমি প্রপার হরমোন, এটা হচ্ছে তোমাদের যেটা পড়ালাম সেটা হচ্ছে বেসিক মেকানিজমটা, এবার হরমোনের খেলাটা কিরম হয় সেটা বলবো। ডাউট বক্স দেখছি ম্যাম, বুঝে যাবে কিভাবে যে ফিটাসের গলায় আম্বিলিক্যাল কর্ডটা পেঁচিয়ে গেছে? ও তোমার সোনোগ্রাফি করতে হয়, তো ডেলিভারির আগে পজিশন চেক করতে হয় বেবির, এরকম না যে এসে বললো পেন হচ্ছে ডেলিভারি হয়ে গেল, না, তোমাকে প্রপার চেক করতে হবে বডিতে সুগারের কন্ডিশন কতটা আছে, মানে মা, কারণ একটা জেস্টেশনাল ডায়াবেটিস তো হয়, তো সে সময় সুগার কত আছে, প্রেশার কত আছে, সব চেক করতে হয়, বডি সব কন্ডিশন ঠিকঠাক আছে কিনা যে অপারেশন নিতে পারবে। তারপরে চেক করতে হয়, ইউএসজি করে দেখতে হয় যে বেবি কোন পজিশনে আছে, সব চেক করে নিয়ে তারপরে ডেলিভারি হয়, না হলে হবে না। ইভেন এরকম ঘটনা আমার বাড়িতেই হয়েছে, আমার মা যখন প্রেগনেন্ট ছিল, মানে আমার দিদি ভাইয়ের ক্ষেত্রে, মানে আমার দিদি আছে, তোমার দিদি ভাইয়ের ক্ষেত্রে যখন প্রেগনেন্ট ছিল সে সময় আমার মায়ের নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার গিয়ে দেখে যে ওর গলাতে আম্বিলিক্যাল কর্ডটা জড়িয়ে গেছিল, তো তাই জন্য ওর সি সেকশন করানো হয়, মানে মায়ের সি সেকশন করানো হয় এবং তারপরে দিদিভাই হয়। তো এটা জেনুইনলি বাড়িতে আমার ঘটেছে, তাই জন্য এই জিনিসটা আমি তোমাদের বললাম। What is the gender difference? Gender difference, ma'am, like what? Gender difference মানে মেয়ে বা ছেলে, মেয়ে বা ছেলে, তো সেটা তো সেই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের গল্পে হয়ে গেল, এস আর ওয়াই জিন আছে, এস আর ওয়াই জিন থেকে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওরকম হলে গোগো ডেথ হয়ে যাবে, কিন্তু গোগো ডেথ হতে দিতে চলবে না। পেনের সাথে পার্থক্য দেখো, পেন জেনারেলি হয় কি, কারণ তুমি ভাবো জরায়ু, জরায়ুর মধ্যে কেউ টাইটলি আটকে বসে আছে 9 মাস ধরে, তাকে ঘর থেকে বার করতে হবে, বার করে দেওয়ার ব্যাপারটা তো খুব আনন্দের হয় না, কষ্টের হয়, তাই না? কাউকে তুমি বডি থেকে বার করে দিচ্ছ, তাকে বার করে দিতে গেলে ব্যাপারটা তো খুব কষ্টের হবে, তাকে কষ্ট না করলে বার করবে কি করে? এরকম তো না যে বেরিয়ে যা, কেউ কোনো প্রেগনেন্ট মা বললো এই ফিটাস তুই বেরিয়ে যা, তো বেরিয়ে গেলে তো এরকম তো বেরিয়ে যেতে পারে না, ওকে জোর করে বার করতে হবে। জোর করে বার করতে গেলে কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট হবে না, তাই জোর করে বার করতে গেলে জরায়ুর তীব্র সংকোচন করতে হবে। এবার যখন তুমি জোর করে সংকোচন করাচ্ছ একটা লেয়ারের, তোমার বডির পেশির একটা লেয়ার,
জোরে করে তার সংকোচন করাচ্ছ, পেন তো জেনারেট হবেই বাবা, তাই না? না হলে কি করে হবে? ও কেন কাঁদে? কারণ বাইরের এনভায়রনমেন্ট, ও এতদিন ভাবো একটা ক্লোজ এনভায়রনমেন্টে সুন্দরভাবে একদম আইসোলেশনে রয়েছে, একা একা রয়েছে, হঠাৎ করে এই দুনিয়ার মধ্যে ওকে এনে ফেলে দেওয়া হলো, এত লোকজন, এত লাইফের চাপ, এত প্রবলেম। ও ভাবলো এর থেকে ভাই ভালোই ছিলাম, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সাঁতার কাটছিলাম, লাইফ একদম মজে মে ছিল, একদম চিল করছিলাম। কিন্তু চলে এলাম এই দুনিয়াতে, আবার পড়াশোনা করতে হবে, আবার বড় হতে হবে, আবার পড়তে হবে, চাকরি করতে হবে, ওই জন্য কাঁদতে শুরু করে দেয়। সিজার কেন হয় বলে দিয়েছি, সব বলে দিয়েছি। প্রোস্টাগ্ল্যান্ডিন এটি জরায়ুর সংকোচনের গতিকে আরো বাড়িয়ে দেয়। রিল্যাক্সিন শ্রোণী গহ্বরকে সম্প্রসারিত করতে সাহায্য করে। ইস্ট্রোজেন ডিম্বাশয়ের মাধ্যমে খরিত হয়ে জরায়ু ক্ষেত্রে অক্সিটোসিনের গ্রাহকের সংখ্যা বাড়ায়। সব বলে দিয়েছি, আবারও এখানে লেখা আছে, যা বলে দিয়েছি তা এখানে লেখাও আছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ओके ओके, এবার हार्मोन का गल्प हम पढ़ेगा। अब हम एनसीईआरटी वाइज जाएगा और हार्मोन का गल्प पढ़ेगा। तुम लोग रेडी होएगा तो बोलेगा हम स्टार्ट करेगा, तुम लोग रेडी होएगा तो बोलेगा फिर हम स्टार्ट करेगा, क्योंकि ये पढ़ाएगा उसके बाद लैक्टेशन बुझाएगा। तो तुम रेडी होएगा तो हम बोलेगा रेडी। तुम लोग रेडी होएगा तो हम बोलेगा, बोलो रेडी की नहीं? रेडी रेडी स्टेडी गो। তো আমরা যে কনসেপ্টটা করব সেটাকে এনসিইআরটির ভাষাতে যেটা বলে, কেউ বলবে না ম্যাম ইংলিশ বাংলা, আমি কিন্তু নিট ওয়াইজ বোঝাচ্ছি, আর নিট বাবা ইংলিশেই দিতে হয়, মানে দিলেই ভালো। ফিটাল ইজেকশন রিফ্লেক্স, ঠিক আছে? এটা হলো একটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। এটা আমি কিসের রেসপেক্টে বলছি? পুরোটা নিডের রেসপেক্টে বলছি। কনসেপ্ট কিন্তু মাথায় ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ গো, ওর অবশ্যই কান্নাটা দরকার। হিন্দি না না, ওটা আমি মজা করে বলছি না, এতটাও খারাপ হিন্দি আমি বলি না, তো ফিটাল ইজেকশন রিফ্লেক্সে কি হয়, এটা শুরু কোথা থেকে হয়? তো শুরু কোথা থেকে হয় না, ফুললি ডেভেলপড ফিটাস, যেটাকে বলা হয় পূর্ণ বিকশিত ভ্রূণ প্লাস, নোট যদি করতে চাও লেখো, যদি নোট করতে চাও লিখতে পারো, এবং প্লাসেন্টা বা অমোরা। আচ্ছা, আজকের ক্লাসটা একটু টাইম বেশি নিলে প্রবলেম নেই তো? কারণ আমি একটু বেশি আগে থেকে ক্লাস করেছি, আশা করি কারোর প্রবলেম হবে না যদি আমি একটু বেশিক্ষণ টানি, ঠিক আছে? হ্যাঁ, ডাক্তাররা একদম সুন্দরভাবে একটা ট্রাস করে পিছনে একটা ছোট্ট একটা চড় মারে, মানে জন্মেই একটা চড় খেতে হয়, ছোট্ট করে একটা ট্রাস করে চড় খায়, তারপরে প্যাঁ করে কেঁদে ওঠে, ঠিক আছে? ওকে, তো ফুললি ডেভেলপ ফিটাস এবং প্লাসেন্টা দুজনে মিলে বলে যে হামে ঘর সে নিকালো, ঠিক আছে? একদম শুরু করে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, এরকম সিচুয়েশন হয়ে যায়, ঠিক আছে? কি নো প্রবলেম? কি 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 তাহলে দুজনে কি দিল সিগন্যাল, পার্চুরিশন কা সিগন্যাল দিয়ে দিল। এই যে সিগন্যালটা দিল বা সংকেতটা দিল, এই সংকেতটা দেওয়ার জন্য কি হবে, স্টার্ট মাইল্ড কন্ট্রাকশন of uterus, ঠিক আছে? ওকে, 4:30 ছেড়ে দেবো, 4:30 আগে ছেড়ে দেবো, চিন্তা করো না, 4:30 আগে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা তাহলে কি হবে, জরায়ুর, বাংলাতেও লিখে দিই নাহলে আবার আমাকে বলবে সবাই, জরায়ুর মায়োমেট্রিয়ামের হালকা সংকোচন,
যেই আমি এক্ষুনি বাংলায় লিখবো না তখন আমাকে সবাই বকবে এসে, চৈনি ম্যাম বাজে বলবে, সবাই ডিসলাইক দেবে আর বাজে বলবে। এবার সংকেতটা চলে যাবে কোথায়? ব্রেনে। ব্রেনে ব্রেনে কোথায়? হাইপোথ্যালামাসে। সংকেতটা যাবে কোথায়? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে সংকেত যাবে কার কাছে? পশ্চাৎ পিটুইটারির কাছে, কারণ আলটিমেটলি স্টোর তো পশ্চাৎ পিটুইটারিতে আছে, ওখান থেকে করিতে হবে। সিগন্যাল কি ব্রেন মেনটেন করে না? এখানে এরা যখন পুরোটা রেডি হয়ে গেল, হরমোন টরমোন কমে গেছে, তখনই সিগন্যালটা পাঠিয়ে দিল কার কাছে? না, আগে সংকোচন হলো, এবং সংকোচনের জন্য কি হবে? জরায়ুর যে মায়োমেট্রিয়াম আছে ওখানে কিছু চাপ গ্রাহক থাকবে, মানে এই যে একটা প্রেসার ফিল হলো, যে সংকোচনটা হচ্ছে, এই যে চাপটা ফিল করলো, এই চাপটার জন্য ওখানে কি আছে? নার্ভস আছে। নার্ভস আছে, সেই নার্ভস গুলো খবর পাঠিয়ে দেবে কোথায়? ব্রেনে। খবর পাঠিয়ে দেবে কোথায়? ব্রেনে। ব্রেনে চলে যাবে কার কাছে? হাইপোথ্যালামাসের কাছে। এবার এখান থেকে রিলিজ হবে আমাদের কিং। কিং আসবে, কিং অক্সিটোসিন। কে আসবে? অক্সিটোসিন রিলিজ হলো, ঠিক আছে? নেভার ম্যাম ইউ ঠিক আছে। অক্সিটোসিন কোথায় হবে? মার রক্তে। মার রক্তে ক্ষরণ করবে। মায়ের রক্তে ক্ষরণ করবে কে? পশ্চাৎ পিটুইটারি থেকে সেটা মায়ের রক্তে খরিত হয়ে যাবে অক্সিটোসিন। এবার অক্সিটোসিন যে একবার বেরোলো, एक बार जो मैंने कमिटमेंट कर दी उसके बाद तो मैं खुद की भी नहीं सुनती, সেরকম চলবে। অক্সিটোসিন কি বলবে? অক্সিটোসিন কি করবে না? জরায়ুর তীব্র সংকোচন, কারণ অক্সিটোসিনের গ্রাহক কোথায় আছে? ইউটেরাসেই রয়েছে। তাহলে কি করবে? তীব্র সংকোচনটা তো করবে। তাহলে আগে লিখে দিই যে কিভাবে করবে। জরায়ুর গাত্রের গ্রাহকে অক্সিটোসিন জুড়বে ও তীব্র সংকোচন করবে। একদম এনসিআরটি ওয়াইজ আমরা যাচ্ছি পরপর পরপর। গোগো প্লাসেন্টার সময় বেরোবে না, গোগো বেরোবে তারপর প্লাসেন্টা বেরোবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ভিগোরাস কন্ট্রাকশন। ভিগোরাস, তীব্র ভিগোরাস কন্ট্রাকশন হলো সাংঘাতিক লেভেলে কন্ট্রাকশন। ভিগোরাস কন্ট্রাকশন মানে আর আটকানো যাবে না। সেই সিচুয়েশন হয়ে গেছে যে আর আটকানো যাবে না, আটকানো যাবে না। এই সময় কি হবে? যে ফিটাসটা সেটা মুভ করতে শুরু করবে কার দিকে? না, সার্ভিক্সের দিকে। ভ্রূণ সার্ভিক্সের নিচের দিকে এগোতে শুরু করবে। তাহলে এটা হয়ে গেল আমার ফিটাল ইজেকশন রিফ্লেক্সের গল্প। চট করে একবার দেখে নাও আর বলো কোথাও সমস্যা আছে কিনা। চট করে একবার দেখে নাও আর বলো সমস্যা আছে কিনা। এরপরে আমি তোমাদের, এটা তো ফিটাল ইজেকশন রিফ্লেক্স মানে ফিটাসকে বাইরে বার করবে, এরকম শুরু হলো। এরপরে যেটা পড়াবো দ্যাট ইজ স্ট্রেচ রিফ্লেক্স। স্ট্রেচ হওয়ার জন্য যে রিফ্লেক্সটা হচ্ছে, এবার আমরা পড়বো হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্স, ঠিক আছে? ওই যে সার্ভিক্সের ডাইলেশনের পুরো পার্টটা। এবার কি হলো? ভ্রূণ সার্ভিক্সের নিচের দিকে এগোতে শুরু করলো। এবার আমাদের গল্পটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে সার্ভিক্সের দিকে যখন এগোতে শুরু করলো, এবার ভ্রূণের যে মাথাটা সেটা সার্ভিক্সে গিয়ে প্রথমে টাচ করলো। সার্ভিক্সটা কি ম্যাম? ও বাবা, বললাম না সাতকাণ্ড রামায়ণ পড়ে। এবার কি হবে? ভ্রূণের মাথা বা ফিটাস হেড, ফিটাল হেড
touches the cervix, ভ্রূণের মাথা সার্ভিক্সে আটকাবে। প্রথমে আটকালো, বা আটকানোর থেকে বেটার হবে স্পর্শ করবে। স্পর্শ করলো, যেই না স্পর্শ করবে, যেই না স্পর্শ করলো একবার, স্পর্শ করার সাথে সাথে কি হয়েছে বাবু? আচ্ছা ঠিক আছে, ফিটাস ইন ফিউচার কি ম্যাম? ফিটাস ইন ফিউচার, ফিউচারে বেবি হয়ে যাবে, চাইল্ড। তাহলে কি হবে? সার্ভিক্সে স্ট্রেচিং হবে। তাহলে কি হবে? সার্ভিক্স স্ট্রেচ। সার্ভিক্স স্ট্রেচ হয়ে যাওয়া মানে কি? সার্ভিক্সটা কি হয়ে যাবে? প্রসারিত। এবার যেই না প্রসারিত হবে, সাথে সাথে সার্ভিক্স যেই প্রসারিত হলো, সাথে সাথে ওখানে যে স্ট্রেচ রিসেপ্টর বা চাপ গ্রাহক গুলো বসেছিল, ঠিক আছে? ঠিক আছে। ও ফিটাস ইনফিটু, ফিটাস ইনফিটু জানতে চাও? ঠিক আছে। না এটা কি, হ্যাঁ এটা আমি মাইন্ড ম্যাপই বানাচ্ছি, বলতে পারো মাইন্ড ম্যাপই বানাচ্ছি। তাহলে যেই প্রসারিত হলো, সাথে সাথে কি হবে? সার্ভিক্সের চাপ গ্রাহক উদ্দীপিত হবে। চাপ গ্রাহক গুলো উদ্দীপিত হওয়া মানে সেন্সারি নার্ভ, সেন্সারি স্নায়ু এই উদ্দীপনা হাইপোথ্যালামাসে পাঠাবে। কোথায় পাঠালো? হাইপোথ্যালামাসে। তো স্ট্রেচ হবেই, সেটাই তো আমরা পড়লাম না? ওই যে এই যে তোমার হরমোন গুলো আসছিল অক্সিটোসিনের জন্যই তো স্ট্রেচটা হবে, ওটাই তো বললাম। সার্ভিক্স তো স্ট্রেচ হবে। এবার যেই হাইপোথ্যালামাসে উদ্দীপনা গেল, হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনা কোথায় যাবে? হাইপোথ্যালামাস থেকে কোথায় যাবে? পস্টেরিয়র পিটুইটারি। হাইপো থেকে যাবে কোথায়? হাইপোথ্যালামাস থেকে যাবে কোথায়? পস্টেরিয়র পিটুইটারি। পস্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি মানে সেখান থেকে কি হবে? অক্সিটোসিন ক্ষরণ। আবার কে এলো? অক্সিটোসিন ক্ষরণ। আর অক্সিটোসিন ক্ষরণ মানে কি হয়ে যাবে? অ্যাট দ্য এন্ড অক্সিটোসিন যেই ক্ষরণ হয় তখনই কি হয়? তীব্র সংকোচন, ভিগোরাস কন্ট্রাকশন। ঠিক আছে, তার ফলে কি হয়ে যাবে? মোর ভিগোরাস কন্ট্রাকশন, মোর ভিগোরাস কন্ট্রাকশন। এবার পুরোটা বলি, পুরোটা বলি প্রথম থেকে, ভালো করে মন দিয়ে কথাটা শোনো। তো আগে আমরা পার্টুরিশনে 3টে স্টেজ পড়লাম। প্রথমে হবে প্রসারণ দশা, তারপর নির্গমন দশা, তারপর প্লাসেন্টাল দশা। তো প্রসারণ দশাতে কি কি ঘটনাগুলো ঘটছে যেটা এবার আমরা পড়ছি, অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে, হরমোনাল চেঞ্জেস কি করে হচ্ছে আর মেকানিক্যাল চেঞ্জেস কি করে হচ্ছে সেটা দেখছি। তো হরমোনাল চেঞ্জেসে প্রথম দেখতে পাচ্ছি একদম প্রেগন্যান্সির শেষে ফুললি ডেভেলপড ফিটাস অর্থাৎ পূর্ণ বিকশিত ভ্রূণ এবং প্লাসেন্টা দুজনে মিলে একটা সিগন্যাল পাঠায়। সেই সিগন্যালটা কোথায় পাঠায় না পাঠায়, এই সিগন্যালটা কি করে? প্রথমে মাইল্ড কন্ট্রাকশন, ইউটেরাসের হালকা হালকা কন্ট্রাকশন করায়। যে হালকা হালকা কন্ট্রাকশন করায় সেইটা সিগন্যালটা হাইপোথ্যালামাসে চলে যায়। হাইপোথ্যালামাসে যেই চলে যাচ্ছে, হাইপোথ্যালামাস পস্টেরিয়র পিটুইটারিকে বলছে তুই অক্সিটোসিন ক্ষরণ কর। অক্সিটোসিনটা যেই মায়ের রক্তে আসছে, এবার এটা মায়ের রক্তেও আসতে পারে, আবার ভ্রূণের দিক থেকেও আসতে পারে, মানে মায়ের পস্টেরিয়র পিটুইটারি থেকেও আসতে পারে, ভ্রূণের পস্টেরিয়র পিটুইটারি থেকেও আসতে পারে, দুজনের থেকেই আসতে পারে। এই অক্সিটোসিনটা আলটিমেটলি এসে কি করবে? ওই যে জরায়ুর গাত্রে ওই যে বসেছিল যে রিসেপ্টর গুলো, অক্সিটোসিনের রিসেপ্টর যেগুলো নাকি ইস্ট্রোজেন তৈরি করে এনেছিল, সেই অক্সিটোসিন রিসেপ্টরের ওপর অক্সিটোসিন বসবে,
এবং জরায়ুর তীব্র সংকোচন করবে। প্রথমে কিন্তু মাইল্ড কন্ট্রাকশন হলো, মাইল্ড কন্ট্রাকশন হওয়ার জন্য অক্সিটোসিন ক্ষরণ হলো, অক্সিটোসিন ক্ষরণ হয়ে জোরে কন্ট্রাকশন করলো, জোরে কন্ট্রাকশন মানে আবার সিগন্যাল যাবে, জোরে কন্ট্রাকশন মানে ফিটাসটা এগোতে শুরু করলো, ফিটাস এগোলো মানে সেটা সার্ভিক্সের মাথাটা ছুলো, সার্ভিক্সের মাথাটা ছুলো বলে সার্ভিক্সের চাপ পড়লো, সার্ভিক্সের চাপ পড়লো বলে সেই সিগন্যালটা আবার নিউরন নিয়ে চলে গেল ব্রেনে, সেই ব্রেন থেকে সেটা ক্ষরিত হলো অক্সিটোসিন, সেই অক্সিটোসিন এসে আবার মোর ভিগরাস কন্ট্রাকশন করলো। তারপরে আলটিমেট ঘটনাটা কি? জরায়ুর তীব্র সংকোচন। কে করাচ্ছে? অক্সিটোসিন করাচ্ছে। জয় মা ভবানী। বোঝা গেল কিনা বলো? জয় মা ভবানী, পুরো গল্পটা বোঝা গেল কিনা বলো? এবার আমি একটু ডিটেলে হরমোনের কাজকর্মগুলো বলবো, হরমোনের কাজকর্মগুলো বলবো। আরো কিছু হরমোন এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, নিটের রেসপেক্টে সেই জিনিসগুলোকেই বোঝাবো, নিটের রেসপেক্টে সেই জিনিসগুলোকে বোঝাবো। রেডি হলে বলো, আমি দেন বোঝাচ্ছি, রেডি হলে বলো, দেন বোঝাচ্ছি। এই গল্পটাকেই বোঝাবো। হরমোনের খেলা, এই গল্পটা হয়েছে কিনা বলো? এবার আমি হরমোনের খেলাটা তোমাদের বুঝিয়ে দেব, পুরো গল্পটা কি করে হচ্ছে, পুরো সিনারিওটাই বুঝিয়ে দেব, ঠিক আছে? তাহলে শুরু হচ্ছে কি থেকে? এন্ড অফ জেস্টেশন। এবার এন্ড অফ জেস্টেশন মানে কি? এন্ড অফ জেস্টেশন মানে প্রথমেই আমরা জানি প্রোজেস্টেরন কম, আমরা জানি কি ছোটবেলায় যেরকম অঙ্ক করতাম, এখনো করি ওইভাবে, ইস্ট্রোজেন বেশি। আর থার্ড যে জিনিসটা হয়ে গেছে, প্লাসেন্টা উইক হয়ে গেছে। প্রোজেস্টেরন কম হলে প্লাসেন্টা তো উইক হবেই, প্লাসেন্টা উইক হয়ে গেছে, ঠিক আছে? এই সময়তে কি হবে? প্লাসেন্টা থেকে একটা হরমোন বেরোবে, সেই হরমোনটার নাম হলো সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এই সিআরএইচটা চলে যাবে কার কাছে? ফিটাসের কাছে চলে যাবে। ফিটাসের কাছে আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে মায়ের কাছ থেকে প্লাসেন্টা দিয়ে সিআরএইচটা চলে গেল কোথায়? ভ্রূণের কাছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ক্ষরণ করালো, সরি, ভ্রূণের কোথায় চলে গেল? পিটুইটারির কাছে চলে গেল। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কোথায় চলে যাবে? ভ্রূণের পিটুইটারির কাছে চলে যাবে। সবার আগে কোথায় যাবে? ফিটাস পিটুইটারির কাছে গেল, ঠিক আছে? চিন্তা করো না, আমি বুঝিয়ে দেবো আবার। ফিটাসের পিটুইটারি থেকে ক্ষরণ করলো ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এই ACTHটা গেল অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, পুরোটাই কিন্তু ভ্রূণের মধ্যে হচ্ছে। নিয়ে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ক্ষরণ করালো দুটো হরমোন, একটার নাম হলো কর্টিসোল, আর একটার নাম হলো DHEA। এটা হচ্ছে তোমাদের নিটের জন্য, বোর্ডের জন্য কিন্তু না, ঠিক আছে? নিটের জন্য, বোর্ডের জন্য কিন্তু না, ঠিক আছে? চারটেতেই আছে। কিসের চারটেতে আছে? কি বলছো? ঠিক আছে, ওকে। এটা কোথা থেকে বেরোচ্ছে? সব কর্টেক্স থেকে বেরোচ্ছে। কোথা থেকে বেরোচ্ছে? কর্টেক্স থেকে বেরোচ্ছে।
এবারে কর্টিসলটা কিসে সাহায্য করলো? লাংসের ম্যাচিউরেশনে হেল্প করলো। কার লাংসের ম্যাচুরেশন? কারণ এতদিন অবধি ফিটাস যখন মায়ের পেটে ছিল লাংসের তো কোনো কাজ ছিল না, আম্বিলিক্যাল কর্ড দিয়ে অক্সিজেনেটেড ব্লাড, আম্বিলিক্যাল কর্ড দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আদান প্রদান হচ্ছিল, সেটা আগের দিন আমরা পড়েছি। তাহলে লাংসের ম্যাচিউর করার দরকার, কারণ বাইরে এসে ও রেসপায়ার করবে তার জন্য। তাহলে লাংসের ম্যাচিউরেশনে কর্টিসল হেল্প করলো। এই ডিএইচই এটা কি? ডাই হাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন, এটা হলো একটা অ্যান্ড্রোজেন, যেটা আলটিমেটলি কনভার্ট হয়ে গেল কিসে? না ইস্ট্রোজেনে। আর ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যাওয়া মানে কি করবে? ইস্ট্রোজেন গিয়ে কি করে? ইস্ট্রোজেন গিয়ে অক্সিটোসিনের গ্রাহক বাড়িয়ে দেয়। কি করে? অক্সিটোসিনের গ্রাহককে বাড়িয়ে দেয়। ম্যাম ছেড়ে দিন, একটু দাঁড়াও বাবা, এরকম ছেড়ে দিন ছেড়ে দিন বললে হয়? একটু তো পড়াতে হবে, একটু তো পড়াতে হবে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? এবং এর সাথে সাথে কি হবে? এর সাথে সাথে কি হবে? এই যে অ্যান্ড্রোজেনটা খরিত হচ্ছে, ইস্ট্রোজেনটা খরিত হচ্ছে, এ কি করবে? এই ইস্ট্রোজেনটা গিয়ে কি করবে? প্রোস্টাগ্ল্যান্ডিনও বাড়িয়ে দেবে। একটু একটু পড়িয়ে দিই, একটু পড়িয়ে দিই। ডিএইচই এইটা বুঝলাম না। দুটো হরমোন ক্ষরণ করছে, আমরা জানি তো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তিনটে হরমোন বেরোয়, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড লাস্ট ইয়ার 11-এ পড়িয়েছিলাম। তো সেখানে যে সেক্স কর্টিকয়েড বা অ্যান্ড্রোজেন যেটা খরিত হয়, সেই অ্যান্ড্রোজেনটার নাম হলো ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। এই অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যেতে পারে। এটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে গেল। কি হয়ে গেল? এটাতে কনভার্ট হয়ে গেল। যখন কনভার্ট হয়ে গেল ইস্ট্রোজেনে, সেই ইস্ট্রোজেন কি করবে? অক্সিটোসিনের গ্রাহক বাড়িয়ে দেবে, প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ বেশি হবে, তীব্র সংকোচন হবে, পেন জেনারেট হবে, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন বেশি মানে জরায়ু সংকোচন, এবং আলটিমেটলি এগুলো কিসে হেল্প করবে? ফিটাল ইজেকশন রিফ্লেক্সে। ফিটাল ইজেকশন রিফ্লেক্সে হেল্প করবে। তাহলে এটা গেল হরমোনের খেলা যেটা হয়। ওকে, আর কিছু বলার নেই। দেখো ডায়াগ্রামটা, এটা কি হচ্ছে দেখো। এখানে সিআরএইচ খরিত হলো, মায়োমেট্রিয়ামে চাপ বাড়াচ্ছে। এই যে দেখো সিআরএইচ, যেটা কর্টিসোল আর ডিএইচই তৈরি করছে। কর্টিসোলটা সিআরএইচ, এটা পুরো সিগন্যালের মতন কাজ করছে। দেখো লাংসের ম্যাচিউরেশনে হেল্প করছে। ডিএইচই ইস্ট্রোজেন বানাচ্ছে, যে ইস্ট্রোজেনটা গিয়ে মায়োমেট্রিয়ামের সংকোচনটাকে তীব্র করছে। যেটা বলেছি সেটাই ডায়াগ্রামে রয়েছে, নাথিং এলস। কনসেপ্টটা বোঝা গেছে কিনা বলো? এটা বোঝা গেলে আমি ঝট করে তোমাদের পড়িয়ে দেবো, হচ্ছে ঝট করে তোমাদের ল্যাকটেশনটা বুঝিয়ে দেবো, সিম্পলি ল্যাকটেশনটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আরেকবার বলে দিই, চলো আরেকবারও বলে দিচ্ছি। একদম যখন প্রেগনেন্সির এন্ড, প্রজেস্টেরন কমে গেছে, ইস্ট্রোজেন বেড়ে গেছে, প্লাসেন্টা উইক হয়ে গেছে, এই সময়তে কি হবে? প্লাসেন্টা উইক হয়ে গেছে, এই সময়তে মায়ের প্লাসেন্টা থেকে সিআরএইচ রিলিজ হবে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যেটা অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে হয়, কিন্তু প্রেগনেন্সির সময়তে প্লাসেন্টা থেকে বেরোচ্ছে। এই হরমোনটা প্লাসেন্টা ভেদ করে ভ্রূণের কাছে যাবে। ভ্রূণের কাছে যখন যাবে তখন ভ্রূণের পিটুইটারি থেকে বেরোবে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা ওর অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল কর্টেক্স গ্ল্যান্ডটাকে, এখান থেকে দুটো হরমোন বার করবে, একটা কর্টিসল, একটা ডিএইচই। কর্টিসল লাংসের ম্যাচুরেশনে হেল্প করবে যাতে ও বাইরে এসে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, আর ডিএইচই যেটা হলো একটা অ্যান্ড্রোজেন, সে কনভার্ট হয়ে যাবে ইস্ট্রোজেনে। এই ইস্ট্রোজেনটা গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ করাবে, জরায়ু সংকোচন হবে, পেন জেনারেট করবে, পেন হবে, এবং এই অক্সিটোসিনের গ্রাহক বাড়িয়ে দেবে, যার জন্য আলটিমেটলি ফিটাল ইজেকশন রিফ্লেক্স হবে। সেটা তো আমি পড়িয়েই দিলাম, সেটা পড়িয়েই দিলাম, ঠিক আছে? এই হলো ব্যাপার। ওকে, তো আমি একবার দেখে নিই যে তোমরা বুঝতে পারলে কি না, ঠিক আছে? তো আজকে আমি একটু হ্যাঁতে দিয়ে দেখি। 28.99%।
এদিকে 56.52%, 4.35, 10.14। ঠিক আছে, চল ঠিক আছে। লাস্ট পার্টে চলে আসছি, দুগ্ধ ক্ষরণ বা ল্যাকটেশন। না, স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ হওয়াকে ল্যাকটেশন বলে। গর্ভকালীন অবস্থায় স্তনগ্রন্থি প্রমাণ আকার ধারণ করে, এই সময় স্তনের গ্রন্থিগুলো স্ফীত হতে থাকে, গর্ভের শেষের দিকে স্তনগ্রন্থিতে দুগ্ধ সঞ্চয় ঘটে এবং শিশুর জন্মের কিছুক্ষণ পর দুগ্ধ ক্ষরণ শুরু হয়। ঠিক আছে, এবার এখানে কোন কোন হরমোন কাজ করে, কি কাজ করে সেটা ছোট্ট করে বলে দেবো। ঠিক আছে, তো এখানে মেজরলি যে হরমোনগুলোর রোল রয়েছে, সেগুলো একবার বলে দিই। ঠিক আছে, তো আমি তোমাদের হরমোনের নামগুলো বলছি। প্রথম যে হরমোনটার নাম লিখবো সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি কাজ করে? ইস্ট্রোজেন, খুব ইম্পর্টেন্ট কাজ করে, কি কাজ করে না, স্তন গ্রন্থির নালিকা তন্ত্র তৈরি করে, বা যেটাকে বলা হয় ডাক্ট সিস্টেম। ঠিক আছে, প্রোজেস্টেরন, স্তন গ্রন্থির অ্যালভিওলি। কি বললাম? ডাউট বক্স দেখবো বাবা, ডাউট বক্স দেখবো, চিন্তা করো না, সব দেখে দেবো, কোনো চিন্তা করো না। অ্যালভিওলিকে ডেভেলপ করে। থার্ড হচ্ছে প্রোল্যাকটিন, দুগ্ধ উৎপাদন করে। চার হচ্ছে অক্সিটোসিন, যেটা কি করবে, দুগ্ধ ক্ষরণ বা মিল্ক ইজেকশন করাবে। এটাকে মিল্ক লেট ডাউন হরমোনও বলে। ঠিক আছে, এই চারটে হরমোন মেনলি কাজ করবে। অ্যাকচুয়ালি যখন কেউ প্রেগনেন্ট থাকে না, নন প্রেগনেন্ট উমেন যারা হয় তাদের ক্ষেত্রে আমি জাস্ট গল্পের মতন বলছি, জাস্ট শুনে নাও, লেখার দরকার নেই। যখন নন প্রেগনেন্ট উমেনরা থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের হাইপোথ্যালামাস থেকে বেরোয় প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, PIH, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। লাস্ট ইয়ার পড়িয়েছিলাম। প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন যখন খরিত হয় তখন প্রোল্যাকটিন ক্ষরণ হচ্ছে না, নন প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে প্রোল্যাকটিন খরিত হয় না। কিন্তু যখন কেউ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এবং প্রেগনেন্সি জাস্ট এন্ডের দিকে যাচ্ছে, সেই সময়টাতে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন বন্ধ হয়ে যায়, রিল্যাক্সিন মানে প্রোল্যাকটিন রিলিজিং হরমোনটা বেশি খরিত হয়। এবার ধরো কারো ডেলিভারি হলো, বেবি হলো, বেবি হওয়ার পর যখন কেউ কোনো বেবি তার মায়ের যে মেমরি গ্ল্যান্ড আছে সেটাকে যখন সাক করে, শুরুতেই তার কিন্তু মিল্ক আসে না, কিছু সেকেন্ড পর 30-40 সেকেন্ডস পর মিল্ক আসে। বিকজ যখন বেবিটা মেমরি গ্ল্যান্ডকে সাক করছে, সাথে সাথে একটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজম আসে। কি হয়? একটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজম, নিউরো এন্ডোক্রাইন। কেন নিউরো এন্ডোক্রাইন? কারণ এখানেও নিউরনের ব্যাপার আছে, কারণ এখানে যে বেবিটা যে মিল্কটা সাক করছে, সাথে সাথে এখানে কিছু সেন্সরি নার্ভ আছে। চলো আমি এখানে লিখি কি আছে এখানে। তাহলে প্রথমে কি হবে? সাকিং। নেক্সট কি হচ্ছে? সেন্সরি নিউরন সে কি করবে? সিগন্যাল। কোথায় পাঠাবে সিগন্যাল? স্পাইনাল কর্ড। কোথায় পাঠাবে? স্পাইনাল কর্ডে পাঠাবে। এবার স্পাইনাল কর্ড থেকে সেটা কোথায় চলে যাবে? হাইপোথ্যালামাসে যাবে, ব্রেনের। হাইপোথ্যালামাস থেকে তখন খরিত হবে কি?
হাইপোথ্যালামাস কি করবে, দু জায়গায় সিগন্যাল পাঠাবে, একটা সিগন্যাল পাঠাবে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে, একটা সিগন্যাল পাঠাবে পস্টেরিয়ার পিটুইটারিতে। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে হাইপোথ্যালামাস থেকে খবর পাঠাবে কে, পি আর এইচ, কি ক্ষরণ হবে, প্রোল্যাকটিন। পস্টেরিয়ার পিটুইটারি থেকে খবর, এখান থেকে কি হরমোন ক্ষরিত হবে, অক্সিটোসিন। তাহলে কি বললাম, যেই সিগন্যালটা গেল এখানে আছে কি, এখানে আছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে আসবে কি পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, যেটা অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে ক্ষরণ করাবে কাকে, প্রোল্যাকটিনকে, যেটা কি করবে, দুগ্ধ উৎপাদন করবে। আর এখানে যে পস্টেরিয়ার পিটুইটারি রয়েছে, এখান থেকে কি ক্ষরিত হবে, অক্সিটোসিন ক্ষরিত হবে, যেটা কিসে হেল্প করবে, দুগ্ধ ক্ষরণে হেল্প করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি, কি কান্না জুড়েছে দেখো, বাচ্চাগুলো কান্না জুড়েছে দেখো। সেটাই বলে দিই, শিশু জন্মের প্রথম 2-3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক হরিদ্রাব তরল ক্ষরিত হয় তাকে কোলোস্ট্রাম বলে। আমি এটা বলে দিচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এইটার মধ্যে IgA থাকে, এখান থেকে নিটেও প্রশ্ন এসছে, তো নিটের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম যে কোলোস্ট্রামটা থাকে এইটুকু জেনে নাও, প্রথম যে কোলোস্ট্রামটা থাকে এখানে ফ্যাট থাকে না। কি থাকে না, ফ্যাট থাকে না। কি থাকবে তাহলে, ল্যাকটোজ থাকে, ফ্যাট থাকে না। কি থাকে সেখানটায়, ল্যাকটোজ থাকে। ঠিক আছে, নো ফ্যাট, ল্যাকটোজ থাকে, এবং ল্যাকটোজ থাকে। ঠিক আছে, প্রথম যেটা থাকে, এবং তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডিজ থাকে। কিন্তু তারপরে যখন নর্মাল মিল্ক পাওয়া যায়, নর্মাল মিল্কের মধ্যে সেখানেও তোমার মোটামুটি ফ্যাট খুব কম পরিমাণে থাকে, আর তোমার ল্যাকটালবুমিন যেটা সেটা কমে যায়। ঠিক আছে, এর থেকে বেশি আর বলার দরকার নেই। তো হরমোনের ভূমিকা এখানে বলা আছে, কোন হরমোন কি কাজ করে সেটাও এখানে লেখা আছে, আর কোনো চিন্তা হওয়ার কোনো ব্যাপার নেই। আমাকে একটু বলো এই কনসেপ্টটা বোঝা গেছে কিনা, নিয়ে আমি তোমাদের ছেড়ে দেবো। খুব কান্নাকাটি জুড়েছো তোমরা। কি হয়েছে, আমাদের দাদি না, আমাদের দাবি, দাবি মানতে হবে। বলো ভালো লাগলো কিনা ক্লাসটা, বলো ভালো লেগেছে কিনা। অনেক কিছু আজকে আমরা পড়েছি, সেই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো, তারপর তোমাদের দেখিয়ে দেবো তোমাদের জন্য কি কি এনেছি। ওকে, মোটামুটি 2-3 দিনটা একটু বেশি দেওয়া আছে, তার থেকে কম টাইমই হবে। ঠিক আছে, কম টাইমই হবে, খুব বেশি ক্ষরিত হয় না। মানে ইভেন প্রথম কয়েকদিন যেটা থাকে তখন কোলোস্ট্রাম বেরোয়, কারণ তখন অ্যান্টিবডির দরকার হয়। তারপরে যে মিল্কটা বেরোয় যেটা নর্মাল কালারের হয়, সেখানে হচ্ছে তোমার ফ্যাট মোটামুটি থাকে, কম পরিমাণেই থাকে, কিন্তু ল্যাকটালবুমিন যে প্রোটিনটা সেটা কমে যায়। সেটা মানে মানে কাউস মিল্কে খুব বেশি থাকে না, হিউম্যান ল্যাকটালবুমিনটা খুব বেশি থাকে। পরে যখন বায়োটেকনোলজি পড়বো তখন পড়াবো এটা রিলেশনটা। ঠিক আছে, ওকে চলো। আচ্ছা ডি দিই, অনেকদিন পর ডি দিচ্ছি, চলো। 45.65%, 47.83, 3.26, 3.26। ঠিক আছে, বাহ সুন্দর। বেশ কয়েকজন বলেছে যে তাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আজকে আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের জন্য কিনেছি। তো প্রথমে হচ্ছে যারা আগের দিন হোমওয়ার্ক করেছিল তাদের নাম এখানে আমি অ্যাড অন করে দিয়েছি। আগের দিনের হোমওয়ার্কের আনসার্স আমি এখানে দিয়ে দিয়েছি, সব আনসার্স এখানে দেওয়া আছে তোমাদের জন্য। কয়েকটা জিনিস, যেমন পুরুষ জননতন্ত্রকে একটা পেজে মাইন্ড ম্যাপের মতন দেওয়া, শুক্রাশয়ের স্ট্রাকচারটাকে মাইন্ড ম্যাপের মতন দেওয়া, স্ত্রী জননতন্ত্রকে দেওয়া, ডিম্বাশয়কে দেওয়া। ঠিক আছে, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট আমি এনেছি, শুক্রাশয়, ডিম্বাশয়, গ্যামেটোজেনেসিস, শুক্রাণু স্ট্রাকচার,
গ্যামেটোজেনেসিস মানে স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস, ঠিক আছে। তারপরে এখানে ডিম্বাণু, ওকে, মেনস্ট্রুয়াল সাইকেল, গ্রোথ। এখানে আমি এনেছি কিছু ইম্পর্টেন্ট টার্মস পুরুষ জননতন্ত্র রিলেটেড, গ্যামেটোজেনেসিসের, নারী প্রজনন তন্ত্র ইম্পর্টেন্ট টার্মস, ঋতুচক্র, বা এটা ঋতুচক্র না, এটা রজত চক্র হবে, সরি এখানটা করে দিই, রজত চক্র, ঠিক আছে। রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল তার ইম্পর্টেন্ট পার্ট। এখানে কিছু হরমোন যেগুলো ইম্পর্টেন্ট, নিষেক ও গর্ভধারণের স্টেজেস, এখানে ভ্রূণের কোন ঝিল্লি থেকে কি হয় কাজ সেটা। এখানে আছে হচ্ছে পুরুষের ক্ষেত্রে কোন কোন হরমোন কি কাজ করে, মেনস্ট্রুয়াল সাইকেলে কোন ধাপে কি হয়, নারীদের ক্ষেত্রে কোন হরমোন কি কাজ করে, ইনিবিন মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি কাজ করে। এখানে একটা স্যাম্পল মাইন্ড ম্যাপ আছে, এটা হলো একটা স্যাম্পল মাইন্ড ম্যাপ। এটা দেখে তোমরা বেঙ্গলিতে বানাবে, বেঙ্গলিতে মাইন্ড ম্যাপ বানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি ইংলিশে এখানে দিয়ে দিয়েছি, এখানটা দেখে নিজেরা বাংলাতে একটা পুরো বানাবে, একটা পেজের মধ্যে মেন মেন পার্টগুলোকে দিয়ে একটা মাইন্ড ম্যাপ এরকম করে বানাবে, ঠিক আছে, ওকে ওকে। তো তোমাদের যাবতীয় মোটামুটি যা যা দরকার সব আমি এখানে অ্যাড করে দিয়েছি, সবই মোটামুটি এখানে অ্যাড করে দেওয়া আছে। আমাকে কেউ কেউ বলেছিল ম্যাম এটা একটু বলে দেবেন, তাই আমি বলে দিয়েছি। কি নাম তোমার? দেবপ্রিয় সরকার বলছিল আমার নাম কই, তাই না? কি একটা বলছিল জানো, যে বলছিল তার নাম এখানে রয়েছে, ঠিক আছে, দেখে নেবে তারপর বলবে। কোয়েশ্চেনের আনসার দাও। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হলো, এটা তোমাদের বোর্ডে আসা প্রশ্ন, এটা এইচএস এ আসা প্রশ্ন। স্বদেশ সামন্ত যারা হোমওয়ার্ক করেছে মোটামুটি কাল রাত্রির 12টা অবধি যাদের নাম ছিল তাদের নামও আমি তুলে দিয়েছি। যদি 12টার মধ্যে না দিয়ে থাকো তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি একটা টাইম অবধি বলেছিলাম, কালকে দুপুর 2টো অবধি বলেছিলাম। তার মধ্যে যদি এই তো স্বদেশ নাম আছে, আগে থেকেই বলবে নাম নেই, আগে থেকেই বলবে নাম নেই, আমার নাম নেই আর আমার নাম নেই, এই বলেই সবাই আগে চেঁচায়, ঠিক আছে। কাল রাত্রির অবধি যারা যারা হোমওয়ার্ক করেছে মোটামুটি তাদের নাম আমি দিয়ে দিয়েছি। এই যে ঐশিকি তোমার নাম নেই, তো নাম আছে, নামটা খুঁজতে হবে তো, চোখটা দিয়ে দেখতে হবে তো, না হলে পাবে কোথায়? নামটা দেখতে হলে চোখটা দিয়ে ভালো করে আঁকে ফাড় ফাড়কে দেখনা পড়েগা। আনসার কি হয়ে যাবে? প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হয়ে যাবে কোনটা? অক্সিটোসিন। এটা তোমাদের বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার এসেছে, 86.21%। ভেরি গুড, ঠিক আছে। প্রসবের মানুষের মধ্যে প্রসবের জন্য কি ইনজেকশন দেওয়া হয়, কোন হরমোনটাকে অ্যাজ অ্যান ইনজেকশন দেওয়া হয়? চলো এটাও ইজি একটা কোয়েশ্চেন। কার নাম নেই? সাজিদ বলছে আমার নাম নেই, নিজের নাম খুঁজে পাচ্ছি না। খুঁজতে হবে তো, ক্লাসের পরে গিয়ে বসে বসে খুঁজবে নামগুলো, ঠিক আছে, ক্লাস হয়ে যাবে তারপর বসে বসে নিজেদের নামগুলো খুঁজবে। এই যে সারা তোমার নাম রয়েছে, আর কার নাম খুঁজতে হবে? বলছে আমার নাম দুবার। ভাবো ভাবো কত ভালোবাসি তোমাদের, আমি দুবার দুবার করে নাম দিয়ে দিয়েছি। সাজিদ কখন হোমওয়ার্ক দিয়েছো তার উপর ডিপেন্ড করছে, যদি মিস করে থাকে আমি লিখে দিচ্ছি নাম, চিন্তা নেই, ওকে। চলো ঠিক আছে, চলো এটা করে দিই তাহলেই শেষ করে দেবো। প্রসবের জন্য কি দেওয়া হয়? অক্সিটোসিনেরই ইনজেকশন দেওয়া হবে, ওকে। চলো ডান ফর টুডে। 54.95। কালকে সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আসবে, কালকে সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আসবে। কাল আমরা এই চ্যাপ্টারের একদম কোয়েশ্চেন আনসার করব, কাল আমরা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার করব, ঠিক আছে, ওকে। সো ডান ফর টুডে। বলো ক্লাসটা কেমন লাগলো? আশা করি অনেক ইনফরমেশন দিয়েছি, ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে। তো চিন্তা করার ব্যাপার নেই, কালকে আমরা পুরো কোয়েশ্চেন আনসার করব, ভালো করে একদম পড়ে নেবে, আমরা বোর্ডের হোক নিটের হোক সব কোয়েশ্চেন ডিসকাস করব, ওকে। চলো, সো টাটা বাই বাই, দেখা হবে আবার কালকে দুপুরবেলাতে, এই টাইমেই ক্লাস আছে, 2:30 থেকেই জয়েন করতে ভুলো না, ওকে।
টাটা।